ওকে, আমাদের ক্লাসটা শুরু হয়ে গেছে। আজকে আমাদের ক্লাসে কি করব? প্রথমত এই বিষয়ে কথা বলি একটু। আজকে আমরা এতদিন আমেরিকান পোয়েট্রি পড়লাম। আমেরিকান পোয়েট্রিতে আমরা সবাই জানি আমাদের ৪ জন লেখকের মোটামুটি আ কবিতা আমাদেরকে পড়তে হইতো। তাই না? সো আমাদের ৪ জন লেখকের কবিতা এতদিন আমরা পড়ছি। এখন আজকে এক ক্লাসেই আমাদের টার্গেট থাকবে এই ৪ জন লেখকের কবিতাগুলোকে রিভিশন দেয়া। সো আজকে আমরা ফাইনাল ইয়ারকে মেইনলি হচ্ছে ওল্ড ফাইনাল ইয়ারকে টার্গেট করব। যারা নিউ ফাইনাল ইয়ার আছো তারা ভয় পাইও না যে আপু এত দ্রুত কেন আগাচ্ছে। সমস্যা নেই, মাথার উপর দিয়ে গেলেও একটু দেখো। ঠিক আছে? তো প্রথমত পড়বো আমরা এমিলি ডিকেনসন। এমিলি ডিকেনসনের কবিতা আছে। আচ্ছা, কিভাবে ক্লাসটা হবে বলি। এই ক্লাসে ঠিক তোমাদের জন্য যতটুকু প্রয়োজন এক্সামের জন্য ততটুকুই পড়ানো হবে, এর বাহিরে কিছু নাই। হুম। সো চোখ বন্ধ করে ভরসা করতে পারো। এমিলি ডিকেনসনের কবিতা আছে আমাদের ৩টা। তো ৩টা কবিতার আগে আমরা দেখি এমিলি ডিকেনসনের প্রিভিয়াস কোশ্চেন গুলো ঠিক কিভাবে মানে এতদিন আসছিল। তো একটা আইডিয়া হবে। তোমরা খাতা কলম হাতে নাও এবং নোট করো। ঠিক আছে? দেখো। আচ্ছা, একটু স্ক্রিনটা বড় করে নেই। আর তোমরা একটু দেখো তো এফবি থেকে আমার লাইভটা ঠিক মতো হচ্ছে কিনা, রেকর্ড ক্লাসটা। দেখো, হোয়াট আর দ্য ডিস্টিংটিভ ফিচার অফ দ্য পয়েন্ট। স্ক্রিন তোমাদের শেয়ার করিনি আমি। আচ্ছা, সরি। মিটে স্ক্রিন শেয়ার করিনি না। সরি, সরি। ওকে। এখন দেখো তো। এখন এখন ঠিক আছে? এখন স্ক্রিন দেখতে পাচ্ছ? আচ্ছা, আসবে। নেট ইস্যু। ঠিক আছে। ওকে। What are the distinctive feature of the poetic diction of Emily Dickinson? Poetic diction Emily Dickinson এর তারপরে হচ্ছে, আচ্ছা শর্ট, তোমার হচ্ছে এখান থেকে পড়াই। প্রথমে আমরা প্রিভিয়াস কোশ্চিন অ্যানালাইসিস করব। দেন হচ্ছে আমরা হচ্ছে এমিলি ডিকিনসনের সামারি গুলা যতটুকু জানা প্রয়োজন একটু ক্লিয়ার হয়ে নিব। তারপর আমরা শর্ট ভাবে এর একটা পার্ট সি এর আইডিয়া নিব। তারপর ইউনিভার্সাল পার্ট সি আমরা পড়বো। সো খুব দ্রুত আগাতে হবে আমাদেরকে। খেয়াল করো, প্রথমে প্রিভিয়াস কোশ্চেন কি দেওয়া আছে। হোয়াট আর দ্য ডিস্টিংটিভ ফিচার অফ দ্য পোয়েটিক ডিকশন অফ এমিলি ডিকিনসন? এমিলি ডিকিনসনের কাব্যিক রচনার স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলা কি কি? তাহলে আমরা পার্টেও পড়ছি এমিলি ডিকিনসন, ওয়াল্ট হোয়াইটম্যান, রবার্ট ফ্রস্ট, লংস্টন হিউজেস, এদের থেকে পার্টে আসে যে কি রকম কবি ছিল। ইভেন এখানে দেখো এমিলি ডিকিনসনের মানে ওর লেখার ধরন কি রকম, বা হচ্ছে কি কি বিষয় বৈশিষ্ট্যগুলা কি কি, এই বিষয়ে আমাকে জানতে হবে। তার মানে এখানে শুধু আমার ওনার কবিতার সামারি জানলে হবে না, এনার লেখার ধরন আমাকে জানা লাগবে। ইটস ক্লিয়ার? তুমি এটা নোট করে নাও। তারপরে আছে ডিসকাস করো দ্য মেজর থিম ইন ডিকেনসনস পোয়েম ইউ হ্যাভ রেড। তাহলে কি হইলো মেজর থিম? অর্থাৎ এমিলি ডিকেনসনের যে ৩টা কবিতা আছে, ওয়াল নাইট, আই ফিল দ্য ফিনারেল ইন মাই ব্রেন, আই টেস্ট আর লিকার, এই ৩টা কবিতার থিম গুলা তোমাকে জানা লাগবে। তুমি কবিতা পড়ো, নোভেল পড়ো, ড্রামা পড়ো, অলওয়েজ থিম থিম তোমাকে জানতে হবে। এটা আমি সব সময়ই বলি। তাহলে এটা বুঝলাম, ৩টা কবিতা থেকে যদি থিম জানি তাহলে এই অ্যান্সারটা আমি করতে পারবো। আচ্ছা, তারপরে দেখি কি আছে। ক্রিটিক্যালি অ্যানালাইসিস করো দ্য পোয়েম আই ফিল দ্য ফিনারেল ইন মাই ব্রেন বাই এমিলি ডিকিনসন। এখানে খেয়াল করো যে ক্রিটিক্যালি অ্যানালাইসিস করতে বলছে, মানে ৩টা কবিতার মধ্যে এক্সাক্ট তোমাকে এই কবিতার সামারিটা খুব ভালো করে জানতে হবে, এ টু জেড ভালো করে জানতে হবে। তাহলে এটা নিয়ে তুমি ক্রিটিক্যালি অ্যানালাইসিস করতে পারবে। তাহলে নোট করে নাও, এইটাকে খুব ভালো করে তোমাকে জানতে হবে। এই কবিতা আই ফিল দ্য ফিনারেল ইন মাই ব্রেন। ক্লিয়ার? আচ্ছা, ৪ নাম্বার দেখো, ডিসকাস করো দা তোমার হচ্ছে মিস্টিসিজম ইন ডিকেনসনস পোয়েট্রি। ও ৩টা কবিতা যদি তুমি জানো যে রহস্যবাদ ওনার কবিতার মধ্যে কি রকম ছিল, কিভাবে উনি ইউজ করছে, তাহলে ওনার যে ৩টা কবিতা আছে এই 3টা কবিতা তুমি পড়লে এইটা পারবে, এই অ্যান্সারটা করার কোয়ালিটি আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, ডেট ইজ দ্য রিকর্ডিং স্যাম্পল অফ এমিলি ডিকেনসনস পোয়েট্রি। নতুবা প্রশ্নটা এভাবে আসতে পারে, হাউ ডাজ ডিকেনসন ট্রিট ডেট ইন হার পোয়েম? মানে উনি, আমরা জানি ওনার ৩টা কবিতায় মোটামুটি মৃত্যুকে মনে করে উনি লিখছে, স্যাম্বলিজম ইউজ করছে, তাই না? সো মৃত্যুকে উনি কিভাবে দেখছে ওনার কবিতার মধ্যে। ৩টা কবিতা সামারি জানলে তুমি বুঝতে পারবা কোনটাতে উনি মৃত্যুর কথা বলছে, কোনটাতে বলে নাই, তাই না? আচ্ছা, তাহলে মেনলি হচ্ছে আমাদেরকে ৩টা কবিতার সামারিটা ভালো করে এখানে জানা লাগবে এই কবিতার মধ্যেও। ওকে, তারপর দেখি। তারপর আছে ডিসকাস করো ডিকেনসন অ্যাজ আ পয়েট অফ নেচার। তোমার হচ্ছে ডিকেনসন পয়েট অফ নেচার মানে উনি আসলে
ওনার কবিতাগুলোর মধ্যে কিরকম মানে প্রকৃতি নিয়ে লিখছে, এটার জন্য তোমাকে সামারি জানতে হবে তিনটা। 7 নম্বর প্রশ্ন দেখো, ডিসকাস করো এমিলি ডিকিনসনের ট্রিটমেন্ট অফ দ্য থিম অফ ইমর্টালিটি। ইমর্টালিটি কি? অমরত্ব। নতুবা প্রশ্নটা এইভাবে আসতে পারে, ইজ ডিকিনসন সাকসেসফুল টু এক্সপ্লোর ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ ইমর্টালিটি ইন হার পয়েন্ট। ওই ইমর্টালিটি তুমি যদি থিম জানো তাহলে বুঝতে পারবা ও হচ্ছে ইমর্টালিটি ইউজ করছে উনি, হ্যাঁ। সো তিনটা কবিতা যখন জানতে পারবা তাহলে বুঝতে পারবা কোনটা প্রেম নিয়ে করছে মানে লিখছে, কোনটা হচ্ছে প্রেম নিয়ে তো এনার এখানে কিছুই নাই, শুধু ওয়ান নাইট হালকা একটু আছে, বাট এটা স্যাম্বলিজম, ঠিক আছে। তারপর বাকি দুটা কিন্তু টোটালি হচ্ছে মৃত্যু নিয়ে লেখা। তো আমাদেরকে তিনটার কি জানতে হবে? সামারি জানতে হবে। ক্রিটিক্যালি অ্যানালাইসিস করো দ্য মেইন আইডিয়া অফ ওয়াল নাইট। ক্রিটিক্যালি অ্যানালাইসিস করতে বলছে ওয়াল নাইট, এইটা সম্পর্কে আমরা ভালোভাবে জানলে তো এটা আলোচনা করতে পারবো, রাইট? নোট করে নাও। এর আগে দেখলাম আই ফিলটা ফিনারেল ইন মাই ব্রেন নিয়ে স্পেসিফিক প্রশ্ন হচ্ছে, আর এখানে আমরা দেখতেছি যে ওয়াল নাইট নিয়ে। ওকে, তারপর কি আছে? নাই। এখন আমার কথা হচ্ছে আমাদের প্রশ্ন অ্যানালাইসিস শেষ। এখন প্রশ্ন অ্যানালাইসিস শেষ, আমরা এখন ওনার তিনটা কবিতা খুব দ্রুত আলোচনা করব। তোমরা কি রেডি? খাতা কলম হাতে নাও, খাতা কলম হাতে নাও। আচ্ছা, এখানে দেখো ওয়াল নাইট এটা লেখেন এমিলি ডিকিনসন। এমিলি ডিকিনসন সম্পর্কে আমাদেরকে কি কি জানা লাগবে? উনি জন্মগ্রহণ করেন 1830 সালে, মারা যান হচ্ছে 1886 সালে। সো এমিলি ডিকিনসন লিখে পাশে ওর জন্ম এবং মৃত্যু সালটা লিখে নাও। আজকে বা এখন মনে রাখতে হবে না, এক্সামের 2-3 দিন আগে এটা মেমোরাইজ করিও। সে একজন রিলিজিয়াস পয়েট ছিল এবং মানে রহস্যবাদ, মানে ওনার রহস্যের বিষয়টা ছিল, যেমন এর আগে এই প্রশ্নটা আমাকে মায়া করছিল না আপু, এটা বুঝি নাই। আচ্ছা, তারপরে দেখো ফেমাস ওয়ার্ক, তার কিছু ফেমাস ওয়ার্ক আছে, বিকজ আই কুড নট স্টপ ফর ডেট। তারপর আর বাকি আমাদের এই তিনটা কবিতা, এই তিনটা কবিতা দিবা, বা তোমার যদি মনে না থাকে আমরা যে এমিলি ডিকিনসনের তিনটা কবিতা বলবো ওই তিনটা কবিতাই ওর ফেমাস ধরে নিবা। পাবলিশ ডেট হচ্ছে 1891 সাল। সো এমিলি ডিকিনসন নিয়ে একটু বলবো যে এমিলি ডিকিনসনের আমরা এই যে এই কবিতাটার কথা বলি, এটা মূলত হচ্ছে ধরা হয় যে একদল মনে করে যে এটা হচ্ছে তোমার উনি প্রেম নিয়ে লিখছেন, আবার আরেক দল মনে করে যে না এটা উনি মৃত্যু, তারপর মৃত্যুকে স্মরণ করে বা ধর্ম বিষয়ক বিষয়ে লিখছে। তো এটার মূল বিষয়টা যদি আমাদেরকে জানতে হয় আমরা কি বলবো? এমিলি ডিকিনসন নিয়ে আগে জানবো যে ওনার বাবা কি ছিল, মনে আছে? হুম, তার বাবা ছিল লয়ার। এখন আমরা দেখতে পারি যে তার বাবা লয়ার ছিল, ইভেন সে একটা মানে এমন ফ্যামিলিতে জন্মগ্রহণ করে যেখানে তার বাবা খুব একটু মানে স্ট্রেট ফরওয়ার্ড ছিল। যে স্ট্রেট ফরওয়ার্ড মিন ধর্ম বিষয়ে, সো ও ফ্রিডমলি মানে সব জায়গায় যেতে পারেনি, মিশতে পারেনি, এই জিনিসটা আমরা দেখতে পারি। তো এইটা, তারপরেও আমরা দেখতে পারি ওর বাবা লয়ার ছিল। প্রথম স্ট্যান্ডার্ডে দেখবো যে ফার্স্ট স্ট্যান্ডার্ডের মধ্যে দেখবো আমরা এখানে এমিলি ডিকিনসনকে নিয়ে এটা দেয়া আছে, ওর বাবা একজন লয়ার ছিল, যে ছিল স্ট্রং খ্রিস্টিয়ান বিলিভ বিশ্বাসী। এই জন্য সে অলওয়েজই চাইতো যে তার মেয়েরা বেসিক্যালি মানে সন্তানেরা খুব বেশি মানে ধর্ম ধর্মে বিশ্বাসী হোক। সো এই যে এটার কারণে সে খুব বেশি মানে ফ্রিডম পায়নি লাইফে। এখন তার এই যে এই বিষয়টার ফলে উনি কিন্তু অলওয়েজ গড, রিলিজিয়ন, খ্রিস্টানিটি, ডেট এবং এই জিনিসগুলো নিয়ে কবিতা টবিতা লিখতো। যেমন ওয়াল নাইটে আমরা দেখতে পারি যে ওর কি হয়, প্রথমে আমরা দেখতে পারি এই যে কি কি আসে দেখো, তোমার হচ্ছে প্যাশনেট পয়েম, এক্সপ্রেসিং করে ইন্টেন্স ডিজিয়ার, তারপর ইমোশনাল তোমার তারপর আন্ডারস্ট্যান্ডিং লাভ, এই বিষয়গুলা, ঠিক আছে। আচ্ছা, তিনটা স্টেঞ্জা, তার মধ্যে প্রথম স্টেঞ্জার মধ্যে আমরা কি দেখবো বলো তো দেখি, যে ও ধর্মপ্রাণ ছিল কিন্তু প্রথমে ওর প্রেম হয় কি কার সঙ্গে? হ্যাঁ, মনে আছে? বলো তো দেখি কার সঙ্গে? এই যে বেঞ্জামিন এফ নিউটন, উনি। এখন ওকে আমি তোমাকে বলি নাই, প্রথমে ও এই ব্যক্তির প্রেমে পড়ে, ও হচ্ছে ওর বাবার ওখানে কাজ করতো। তো এর প্রেমে পড়ে, এত স্টেট ফরওয়ার্ড ফ্যামিলির মেয়ে ছিল দেখছো, তারপরেও প্রেমে পড়ে। এখন প্রেমে পড়ার পর ইভেন আমরা দেখতে পারি এই লোকটা খুব কি ছিল, মানে হেল্পফুল ছিল আমাদের হচ্ছে একে কি করার জন্য বলতো দেখি, মানে ওর লিটারেচার বিষয়ে হেল্প করার জন্য।
বাট আনফর্চুনেটলি সে মারা যায় 1853 সালে। এই যে সে মারা গেল, মারা যাওয়ার পর আমরা দেখতে পারি 1 বছর পর সে তার বাবার অজান্তে ওয়াশিংটনে ঘুরতে যায়। ওয়াশিংটনে ঘুরতে যায়, যাওয়ার পরে হচ্ছে তিনি কি করে, সে হচ্ছে চার্লস ওয়াডওয়ার্ডস নামের এক ব্যক্তি, মানে ক্লার্জিম্যান ছিল, তার বয়স ছিল কত, 40, 40, তাহলে 40 বছর বয়স, এই লোকের প্রেমে পড়ে। কিন্তু দেখতে পারি যে সেও আসলে তার ফ্যামিলিকে নিয়ে অন্য জায়গায় মুভ করে। এখানে প্রেম বলতে তাদের মধ্যে চিঠি আদান প্রদান হয়েছিল, তারপর হচ্ছে তাদের মধ্যে একটা মোটামুটি সুন্দর একটা ইয়া হয়েছিল, কমিটমেন্ট বলতে কি, তোমার হচ্ছে এই তো মন আদান প্রদান হয়েছিল, কিন্তু সে তার ফ্যামিলি নিয়ে অন্য জায়গায় চলে যায়। এখানে সে একটা ধাক্কা খাইলো। এই যে ধাক্কা খাওয়ার পর আমরা দেখতে পারবো সে ব্যাক করলো এবং মোটামুটি সে প্রেমে ব্যর্থ। প্রথমে যাকে ভালোবাসলো সে মারা গেল, দ্বিতীয় যাকে ভালোবাসলো বা যার সঙ্গে ফ্রেন্ডশিপ হইলো সে অন্য জায়গায় চলে গেল, তাদের যোগাযোগ বন্ধ হইলো। তারপর সে কি হলো, কাছাকাছি এসলো গডের। তখন সে যতগুলা কবিতা লিখছে তার সাবজেক্ট ছিল রিলিজিয়ন, গড, ডেথ, ইমর্টালিটি, এই জিনিসগুলো। সো শেষে তিনি কি করলো যে মনে করো এই এই কাহিনীগুলো হওয়ার পরে যে উনি মানে যেহেতু মৃত্যু নিয়ে কথা বলছে, তিনি বলেন যে পৃথিবী মানুষের জীবনের যে শ্বাস প্রশ্বাস এবং প্রাণ শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে তুমি পৃথিবীতে যতটুকু সময় আছো এই সময়টা কাজে লাগাও, কারণ এই প্রাণ শক্তিটা তোমার গুরুত্বপূর্ণ। তুমি যখন মারা যাবা তখন তোমার আসলে কিছুই থাকবে না। তুমি যতই চাও যে তুমি লাইফে ভালো কিছু করবা, ভালো কিছু করতে হবে, এই জিনিসগুলো আর হবে না। তো উনি তোমাকে এটাই বোঝাইতে চাইছে যে তুমি যতটুকু সময় পৃথিবীতে আছো এটার খুব মূল্য। এখন ফাইনাল স্টেঞ্জায় আমাদের একটা কি আছে, কোটেশন আছে। আমি বলছি এই কোটেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এই কোটেশন আমাদেরকে লাগবে ওয়ান নাইটে। ঠিক আছে, কোটেশনটা কিরকম ছিল, রলিং ইন ইডেন অ্যাট দ্য সি মাইট আই বাট মোর টু নাইট ইন দি। ঠিক আছে, ইডেনের রলিং, সমুদ্র, আজ রাতে কি আমি জলাবদ্ধ থাকতে পারতাম তোমার ভেতরে। আচ্ছা, তাহলে শেষে উনি কি বললো, এখানে মেনলি যে প্রথমে সে ইয়া হলো দ্বিতীয় স্তবক বুঝলাম, তৃতীয় স্তবকে উনি স্বর্গের বর্ণনা দেন, স্বর্গ মানে জান্নাতের বর্ণনা দেন, এবং উনি এটাই বোঝায় যে এটা হচ্ছে তোমার চির শান্তির স্থান, যেখানে কোনো দুঃখ বা যন্ত্রণা নেই। তিনি সেখানে তার প্রিয় মানুষের সঙ্গে মিলিত হতে চান। বুঝছো, এটাই হচ্ছে কথা। তাহলে একটু সাম আপ, উনি আমাদেরকে কি বোঝালো এই কবিতায়। এমিলি ডিকিনসন মৃত্যুকে সহজ এবং স্বাভাবিকভাবে উপস্থাপন করেছেন এবং ভয়হীন ভাবে তাকে স্বাগত জানিয়েছে, কারণ তার কাছে মৃত্যু হলো স্বর্গে পৌঁছানোর পথ। তাই তো? আচ্ছা, আই ফিল আ ফিনারেল ইন মাই ব্রেন, এই জিনিসটা একটু বোঝাবো। আমাদেরকে কিন্তু দ্রুত আগাতে হবে, সো আমি লাইন বাই লাইন পড়ানোর আমাদের সুযোগ নেই। আই ফিল দ্য ফিনারেল ইন মাই ব্রেন মানে অন্ত্যেষ্টি ক্রিয়ার কথা উনি বলছে। এটা মূলত ধারণা করা হয় উনি স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখার পর উঠে ডিসক্রিপশন করছে এই বিষয়টা এমিলি ডিকিনসন। সো এখানে মানে ওই যে বললাম না উনি ধর্মপরায়ণ ছিল, মানে আল্লাহ, ধর্ম, গড, মৃত্যু, এই জিনিসগুলো নিয়ে অলওয়েজই সে ভাবতো। সো আমরা দেখি এই কবিতাটা মূলত, ধরো আপু মারা গেছে, এখন আপু মারা যাওয়ার পর কি কি হবে, স্টেপ বাই স্টেপ কি কি হবে, একেবারে কবরে নিয়ে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা স্টেপ এখানে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, সো আমরা খুব দ্রুত পড়বো। এখানে কি নোট হচ্ছে, এখানে পাবলিশ ডেট হচ্ছে 1896 সাল। এটা একটা আউটস্ট্যান্ডিং পোয়েম এমিলি ডিকিনসনের। এখানে তোমার তোমার কি বলবো, এখানে এটা একটা গীতিনাট্য, হ্যাঁ, এবং এটা 5টি 4 লাইনের স্তবক রয়েছে। রাইম স্কিম কি, এ বি সি বি। টোন হচ্ছে মেলানকলিক। মেলানকলিক কি মানে দুঃখ দুর্দশার কষ্টে, মৃত্যু নিয়ে লিখছে, তাহলে তো সেটা তো অবশ্যই কমেডি হবে না, তাই না? এখন থিম কি, মেন থিমটা একটু তোমরা নোট করে নিতে পারো বা স্ক্রিনশট নাও, মৃত্যু এবং ম্যাডনেস অফ সোল। এখন এখানে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা একটু দ্রুত দেখি, এমিলি ডিকিনসনের মৃত্যুর কবি বলা হয়। এমিলি ডিকিনসনকে মৃত্যুর কবি বলা হয়, এটা মাথায় রাখো, এটা ইন্ট্রোতে ইউজ করতে পারবা তুমি। তিনি তার কবিতার মাধ্যমে মৃত্যু সম্পর্কে নিজের ভাবনা এবং অনুভূতি প্রকাশ করে এবং মৃত্যুকে কেন্দ্র করে তিনি অসংখ্য কবিতা রচনা করেছে। তার মধ্যে হচ্ছে বিকজ আই কুড নট স্টপ ফর ডেট, ওয়ান নাইট, এই জিনিসগুলো। এবং এই কবিতাটি মূলত তার এক ধরনের স্বপ্ন হিসেবে ধরা হয়, বলছিলাম, যেখানে তিনি একটি অন্ত্যেষ্টি ক্রিয়া মানে মৃত ব্যক্তির জন্য শেষ ধর্মীয় আচরণ প্রত্যক্ষ করেন। দ্যাটস ইট। এখন সামারি যদি আমরা পড়ি, দেখো খেয়াল করো যে কবিতার শুরুতে কি বলা হয়, যে এমিলি ডিকিনসন বলেন যে তিনি তার মস্তিষ্কের ভেতরে একটি অন্ত্যেষ্টি ক্রিয়া অনুভব করেছে। তিনি কল্পনা করেন যে শোকাহত মানুষেরা একটি মৃতদেহকে ঘিরে দাঁড়িয়ে কান্না করছে এবং
মৃতদেহের জন্য শেষ ধর্মীয় আচরণ সম্পন্ন করছে। সো এ টু জেড এই বিষয়ে বলা হয়েছে প্রত্যেক স্টেঞ্জাতে। হ্যাঁ, মানে মৃত্যুর পর কি কি হয়। ধরো আমি মারা গেছি, এখন হচ্ছে এই যে মিস্টিসিজম, এটা পার্ট বি এর জন্য ইম্পর্টেন্ট এবং পার্ট সি এর জন্য ইম্পর্টেন্ট, এইটা তোমরা একটু দেখে নিবা। ঠিক আছে, এটাও একটু দেখে নিবা। এখানে তোমাকে এতটুকু জানতে হবে যে উনি যে মারা গেল, মনে করো মানে উনি তো আইডিয়া মানে আগেই ডিসক্রিপশন করতেছে, মনে করো আমাদেরকে বলতেছে যে মারা যাওয়ার পর একটা মানুষের আসলে কি কি হয়। তো এখানে কি কি হচ্ছে বলতো দেখি। একটা মানুষ যখন মারা গেল তাকে কি করতেছে, দেখো আশেপাশের লোকরা তাকে দাঁড়িয়ে মানে ঘিরে দাঁড়িয়ে কান্না করছে। কিন্তু ও একটা জিনিস এখানে আমাদেরকে বোঝাইছে, ধরো এই যে এই লোকটা মারা গেছে, হ্যাঁ এই লোকটা মারা গেছে, এ যে মারা গেছে এখন ওকে ঘিরে কান্নাকাটি হচ্ছে, একে ঘিরে গোসল করানো হচ্ছে, কাফিনে নেওয়া হচ্ছে, কবরে নিয়ে যাওয়া হবে। তারপর এটাও বলা হয়েছে কবরে, মনে করো ওখান থেকে যখন একটা লোক ওকে কবরে দিচ্ছিল মনে হচ্ছিল পাহাড় থেকে সে পড়ে যাচ্ছে, এবং একটা যে ভয় অনুভূতি হয়েছিল যে কবরে দুনিয়াবাসী সবাই ওকে রেখে চলে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, তার মানে হচ্ছে সে একা হয়ে যাবে। তারপর উনি এই জিনিসটাও বলেন যে মনে করো কোভিড নিয়ে, অর্থাৎ যে ওই যে কবর দিতে যাচ্ছিল ওই মানুষের পায়ের শব্দগুলা পর্যন্ত তার কানে খুব বিকট ভাবে লাগতেছিল, সে খুব মানে অস্বস্তি ফিল করতেছিল। মানে তার কথা তাকে ঘিরে এত কিছু হচ্ছে কিন্তু তার কোনো ক্ষমতা নেই। যেমন যে ধরো যে কান্না করতেছে ওনারও কষ্ট হচ্ছে কিন্তু উনি তো মৃত, উনাকে ঘিরে এত কিছু হচ্ছে কিন্তু উনি ওনার মত প্রকাশ করতে পারতেছে না। ক্লিয়ার? এতটুকুই। তোমরা একটু নোটটা দেয়া আছে, রিভিশন দিয়ে নিবা। আচ্ছা, এখান থেকে আর হচ্ছে এখন আমরা এটা পড়বো, আই টেস্ট আ লিকার নেভার ব্রোড। এখন এটা কি জানো, এই অর্থটা কি, আমি এমন এক মদের স্বাদ নিই যা কখনো তৈরি হয় না। তোমরা ভাবতেছো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপু কি বলে, বা এমিলি ডিকিনসন আমাদের মদের স্বাদ নিতে বলছে? জি না, তোমাদেরকে মদের স্বাদ নিতে বলে নাই। তাহলে তারা কি করছে? মদের স্বাদ নিতে বলে নাই, প্রকৃতি, নেচার, নেচার কি প্রকৃতি, উনি প্রকৃতির প্রেমে অন্ধ ছিল। এই যে প্রকৃতি, ধরো প্রকৃতির প্রেমে যিনি এটা প্রকৃতি ধরে নাও, প্রকৃতির প্রেমে অন্ধ থেকে উনি এই মদের সঙ্গে প্রকৃতিকে তুলনা করছে। ঠিক আছে, এবং কিছু এখানে মৃত্যুর কথাও বলা হয়েছে, এটা একটা রিলিজিয়াস পয়েন্ট। তো তুমি যদি এতটুকুই মাথায় রাখতে পারো যে এই এই যে লিকার মানে উনি মদের স্বাদ দিতে বলছে, এই মদের স্বাদ তোমাদের সেই মদের স্বাদ নয়, এটা হচ্ছে প্রকৃতির সঙ্গে উনি ইয়া করছে, ইট ইজ আ স্যাম্বলিজম। আচ্ছা, তোমার হচ্ছে দ্য পোয়েম আই টেস্ট আ লিকার নেভার ব্রু ইজ আ রিলিজিয়াস পোয়েম, যেটা 4 লাইন এস্টেঞ্জা, পাবলিশ ডেট 1861। এখানে শর্ট সামারিটা আমরা দেখবো যে এমিলি ডিকিনসনের আর টেস্ট আ লিকার নেভার ব্রু একটা আউটস্ট্যান্ডিং অ্যান্ড সিম্বলিক পোয়েম। ঠিক আছে, এখানে তোমার এটাও হচ্ছে তোমার তোমার মিস্ট্রি অফ লাইফ, স্পিরিচুয়ালিটি, লাইফ আফটার ডেথ, এবং মৃত্যুর পরের জীবন, মৃত্যুর পরে তুমি যদি এই পৃথিবীতে ভালো কিছু করো তাহলে তাহলে কি হবে, তুমি স্বর্গে যাইতে পাবা। এই যে বিষয়গুলো, ঈশ্বর এবং ধর্ম ভুলে গিয়ে অজান্তেই পার্থিব ভোগ বিলাসে ডুবে থাকা এবং এভাবে নিজের মূল্যবান জীবন নষ্ট। এবং আরেকটা বিষয় বলে কি এখানে, ধরো তুমি পৃথিবীতে আসছো একটা তোমার ক্ষণস্থায়ী জীবন, কিন্তু কথা হইলো এই যে ক্ষণস্থায়ী জীবন, এই ক্ষণস্থায়ী জীবনে আমরা কি করি, আমরা পৃথিবী নিয়ে মানে ব্যস্ত থাকি। কিন্তু উনি বলছে যে তোমরা এত বোকা কেন, তোমরা যদি এই যে পৃথিবীটা ক্ষণস্থায়ী, ধরো এটা হচ্ছে পৃথিবী, এখানে মানুষ, এখানে গাছপালা, অনেক কিছু, তো এইটা নিয়ে তুমি যদি ব্যস্ত না থাকো, তুমি মারা যাওয়ার পর যে জীবনটা তোমার স্থায়ী, যে জীবনটার মাধ্যমে তুমি হচ্ছে, মৃত্যু তো একটা জাস্ট অ্যাওয়ে, যেখানে তুমি সারা জীবন চিরতরে সুন্দর থাকতে পারবা, ভালো থাকতে পারবা, জান্নাতে থাকতে পারবা। উনি খ্রিস্টান ছিল, ওনার ভাষায় স্বর্গে থাকতে পারবা। তো এই ভুলগুলো আমরা কেন করতেছি, এই জিনিসগুলো। হ্যাঁ, তো এখানে এটাই বলা আছে। এই দেখো, কবি মৃত্যুর মাধ্যমেই মানুষের প্রকৃত চেতনা ফিরে আসে, মানে তিনি এটাই বলছে, তিনি দুটি ধরনের মদের পার্থক্য করেছে। তারপরে এখানে আরেকটা বিষয় আছে, কবিতার শুরুতে কবি বলে তিনি এমন এক মদে মাতাল যা পার্থিব কোনো উপাদান দিয়ে তৈরি নয়, তার স্বর্গীয় উপাদানে নির্মিত। হ্যাঁ, আর শেষে কবি প্রকাশ করে যে যীশু খ্রিস্টকে কেন্দ্র করে যে আত্মিক উৎসব, এবং যেখানে যে স্বর্গীয় পানীয় গ্রহণ করা হয় সেটা ঈশ্বরের অনুগ্রহ লাভের চাবিকাঠি। তাই মানুষের উচিত পার্থিব মদের পরিবর্তে ঈশ্বরের মদ গ্রহণ করা। এই লাইনটা যদি তুমি বোঝো তাহলেই তোমার এই কবিতা শেষ। মানে তোমার উচিত কি, এই যে পার্থিব জীবনের মদ বলতে নেশা, মনে করো তুমি কি করবা না করবা, তোমার লাইফ নিয়ে যত প্ল্যান, এই জিনিসগুলোকে তুমি স্কিপ করো।
স্কিপ করে তুমি যদি তোমার মানে পরকালের বিষয়টাকে একটু চিন্তা করো, তাহলে তো ওই ওই সৌন্দর্যটা যদি একটু বুঝতে পারো, তাহলেই তোমার লাইফ ঠিকঠাক। ইটস ক্লিয়ার? এত কথা নাই, এতদিন তো পড়াইছি ইউটিউব চ্যানেলে, ইউটিউবে সব রেকর্ড আছে, রেকর্ডগুলো সবই আছে, দেখে নিবা, নোট দেয়া আছে, নোট রিভিশন দিয়ে নিবা। ঠিক আছে? এখন আমাদের এমিলি ডিকিনসন থেকে তুমি কিভাবে প্রিপারেশন নিবা, আমি আবারও বলতেছি, এমিলি ডিকিনসন থেকে ফার্স্টে প্রিভিয়াস কোশ্চিন অ্যানালাইসিস করবা, যেমন ওয়াল নাইট থেকে স্পেসিফিক প্রশ্ন আসে, আই ফিলটা ফিনারেল ইন মাই ব্রেন থেকে স্পেসিফিক প্রশ্ন আসে। এখন তুমি এটা প্রশ্ন অ্যানালিসিস করেই তো বুঝবা, রাইট? প্রশ্ন অ্যানালিসিস করবা, তিনটার বাংলা সামারি দিছি, আগে বাংলা সামারি দেখবা, তারপর ইংরেজি সামারিটা দুই একবার রিডিং দিবা, এনাফ। দেওয়ার পর পড়াচোর যারা আছে ইউনিভার্সাল পার্টসি দেখবা, আর যারা ভালো আছে সব প্রশ্ন দেওয়া আছে। এইবার যারা পরীক্ষা দিবা, যে কয়েকটা ইম্পর্টেন্ট দুই তিনটা একটু দেখে নিবা, আগে বাংলাটা দেখে নিবা, তারপর ইংরেজিটা দুই একবার রিডিং দিবা। তোমার হচ্ছে পার্ট সি এর জন্য যে টাইমটা পাবা তোমরা 35 মিনিট, পার্ট বি এর জন্য সময় পাবা তোমরা 15 মিনিট, প্রশ্ন দাগানোর সময় নিবা তোমরা 5 মিনিট, আর পার্ট এর জন্য সময় নিবা হচ্ছে কয় মিনিট বলো তো? 15 মিনিট। এই যে টাইম ম্যানেজমেন্ট এবং হাতের লেখা সুন্দর করতে হবে, খাতাটাকে অর্গানাইজ করতে হবে, আর কোটেশন যেগুলো ইম্পর্টেন্ট দিয়েছি ওইগুলো ইউজ করবা। খাতাটা তোমার 700 খাতার মধ্যে যেন তোমার খাতাটা অনেক অর্গানাইজ হয়, অনেক গোছানো হয়, এটা মাথায় থাকবে। আচ্ছা, এখন আমরা পড়বো, দেখি কার কবিতা আছে নোকে। ওয়াল্ট হোয়াইটম্যান তো থাকা কথা, একটু দাঁড়াও। এমিলি ডিকিনসন ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। ফারিহা বুঝছো? জামান? হ্যাঁ, ইমোজি ইউজ করো। বাকিরা? মালিহা, তাহের? ওকে ওকে, এখন আমরা পড়বো হচ্ছে ওয়াল্ট হোয়াইটম্যান। ওয়াল্ট হোয়াইটম্যান থেকে দুইটা কবিতা আছে, একটা হচ্ছে কি হোয়েন লাইলাক বা লিলাক, হোয়েন লাইলাক লাস্ট অ্যাট মাই, মানে এটা একটা, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। এখন ওয়াল্ট হোয়াইটম্যানের বিষয়টা এটা তুমি নোট করে নাও, উনি মূলত আব্রাহাম লিঙ্কনকে স্মরণ করে এনার দুইটা কবিতা লেখে, এলেজি বা প্যাস্টোরাল এলেজি। উনি লিডার ছিল, বুঝছো? এই যে এখন আমরা পড়বো হচ্ছে, এটা তুমি জানি না, ওনার দুইটা কবিতা যদি অ্যান্সার করতে যাও, তোমাকে এই জিনিসটা জানতে হবে যে ওনার দুইটা কবিতায় উনি উৎসর্গ করছে কাকে, বা আমাদের মেইন হিরোকে, আব্রাহাম লিঙ্কন। ইটস ক্লিয়ার? আচ্ছা, এখন পড়বো আমরা হোয়েন লাইলাক লাস্ট ইন দা ডোরিয়ার্ড ব্লোম। আচ্ছা, লিলাক্স কি? লাইলাক একটা ফুল। কি ফুল? আমাদের দেশে যেমন গোলাপ ফুল আছে, সূর্যমুখী ফুল আছে, গাঁদা ফুল আছে, তারপর হচ্ছে কি কি ফুল আছে রোজা নিয়ে ভুলে গেছি। তারপর হচ্ছে তোমার, তোমরা বলো তো, কমেন্ট বক্সে বলো দেখি কি কি ফুল আছে। তারপরে হচ্ছে গোলাপ আছে, গোলাপের নাম বলছি তাই না, রজনীগন্ধা আছে, জবা ফুল আছে। তো ইনার এখানে লাইলাক ফুলটা খুব একটা দামি ভ্যালুয়েবল ফুল, যেমন গোলাপ ফুল দিয়ে তোমরা প্রপোজ করো এরকম। তো এটা একটা ভ্যালুয়েবল ফুল, এবং এইটার মাধ্যমে কি বলতে চাইছে চলো আমরা দেখি। ওয়াল্ট হোয়াইটম্যানের জন্মসালটা এবং মৃত্যুসালটা একটু লিখে নাও, নোট করে নাও। এমিলি ডিকিনসনের কিছুক্ষণ আগে জানলাম না। আচ্ছা, চলো আগে প্রিভিয়াস কোশ্চেন পড়ি, দেখো তো এখান থেকে প্রশ্ন কিরকম আসে, আগে আমরা দেখি। ওয়াল্ট হোয়াইটম্যানের পার্ট সিতে যাই আমরা। পার্ট সিতে দেখো, এখানে কি শর্ট নোট আছে? হ্যাঁ, শর্ট নোটও আছে। হোয়াট আইডিয়া অফ হোয়াইটম্যানস ইউজ অফ ইমেজারি ডু ইউ গেট ফ্রম আ স্টাডি অফ হিজ পোয়েম? কি বললো? হোয়াইটম্যান আসলে কি কি ইমেজারি ব্যবহার করছে তুমি জানো? তুমি স্টাডি করছো, ওনার দুইটা কবিতা পড়ো, তাহলে ওনার ইমেজারিটা কি তুমি বুঝতে পারবা। রাইট আ নোট, তুমি একটা নোট লেখো অন হোয়াইটম্যান অ্যাজ আ মাইস্টিক পয়েট, এই যে রহস্যবাদের মিস্টিক পয়েট, উইথ এ স্পেসিফিক রেফারেন্স টু হিজ পোয়েম হোয়েন লিলাক্স। হ্যাঁ, হোয়েন লাইলাক, ঠিক আছে, হোয়েন লাইলাক, ঠিক আছে। লাইলাক, এই যে এটার প্রনাউন্সিয়েশন হচ্ছে লাইলাক, ঠিক আছে, কিন্তু তুমি বানানে গিয়ে আবার ভুল করিও না, বানানটা দেখে নাও। সো এক্সাক্ট তোমার এই প্রশ্নটাকে রেফার করে কি আছে বলো তো দেখি, পার্সি আছে, মানে এটা তোমাকে খুব ভালো করে জানা লাগবে। তারপরে দেখো, হাউ ডাজ হোয়াইটম্যান শোজ হিজ ট্রিবিউট, মানে শ্রদ্ধাঞ্জলি টু আব্রাহাম লিঙ্কন ইন হিজ পয়েম। বলি নাই এনার দুইটা যে কবিতা আছে, দুইটা কবিতাই হচ্ছে এটা টু, দুইটা যে কবিতা আছে, এই কারমাইকন মাইক অফ করো। দুইটা যে কবিতা আছে, এই দুইটা কবিতার মধ্যেই তোমার কি আছে বলো তো দেখি? আব্রাহাম লিঙ্কনের শ্রদ্ধার, মানে শ্রদ্ধা বা ওনাকে রেসপেক্ট করেই লেখা, ওনাকে স্মরণ করেই লেখা।
ঠিক আছে? অ্যাভোলেটেড করো হোয়াইট ম্যান অ্যাজ এ পয়েন্ট অফ ডেমোক্রেসি, উনি গণতন্ত্রের পক্ষে ছিল, এটা তোমাকে অ্যাভোলেটেড করতে হবে। ওনার দুইটা কবিতা পড়লেই হয়ে যাবে। কনসিডার করো হোয়েন লাইলাক বা হোয়েন হোয়েন লাইলাক লাস্ট ইন ডোরিয়ার্ড ব্লোম অ্যাজ অ্যান অ্যালিজি। অ্যালিজি কি? অ্যালিজি নিয়ে পার্টে এখনই পরীক্ষা দিলাম কিছুক্ষণ আগে, ক্লাসে আসার আগে। অ্যালিজি কি বলো? শোক। ধরো কেউ মারা গেছে, পেস্টোরাল এলিজির কথা বলি। ধরো তোমার কাছের কেউ মারা গেছে, এখন তাকে নিয়ে তুমি শোক প্রকাশ করো। কথা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, নাদিয়া বলছে যে শোকের কথা বলছো, যে মনে করো সে মারা গেছে, এখন তুমি শোকটা প্রকাশ করবা, বাট শর্ত একটা, এটা একটা গ্রামীণ পরিবেশে হইতে হবে, তাই না? আচ্ছা ঠিক আছে। এখন তাহলে অ্যালিজি, এখন প্রশ্নটা যদি আসে, এই যে এটা তো তুমি সামারি দিলো, ইন্ট্রোতে অবশ্যই অ্যালিজি ডেফিনেশনটা দিতে হবে তোমাকে। কনসিডার করো হোয়াইটম্যান অ্যাজ আ মডার্ন পয়েট। হোয়াইটম্যান সম্পর্কে আমরা দেখলাম, এমিলি ডিকেনসন সম্পর্কেও ছিল, মডার্ন পয়েট এ সেটা সম্পর্কেও আছে। এক্সামিন করো ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন অ্যাজ অ্যান অ্যালিজি। দুইটারই রেফার আছে প্রশ্নের মধ্যে, আর তোমাদের দেখো এগুলো এবার খুব ইম্পর্টেন্ট, খেয়াল করছো? আচ্ছা, এখন বুঝতে পারছি তো প্রশ্ন, এই যে এই 7টা টপিকস বা এর বাইরে চাইলেও ওরা কি কি দিবে? সাহিত্য তো কিছুই দেওয়ার মতো নেই, আর প্রশ্ন করার মতো কি আছে? এখন এইগুলা যদি তুমি একটু ক্লিয়ার হও, আইডিয়া থাকে তোমার, তাহলে যেভাবেই আসুক তুমি অ্যান্সার করার ক্যাপাবিলিটি মানে আল্লাহ প্রদত্ত অর্জন করবা। আচ্ছা, এখন আমরা পড়বো হোয়েন লাইলাক। চলো। আচ্ছা, হোয়েন লাইলাক না, হোয়েন লাইলাকের কি ইনফরমেশন দেখি আমরা। এটা উনি ছিল, ওয়ার্ল্ড হোয়াইটম্যান ছিল ন্যাশনাল পয়েট অফ আমেরিকা। খুব ইম্পর্টেন্ট, জেনে নাও, জানার জন্য ইম্পর্টেন্ট। তারপরে খেয়াল করো, উনি হচ্ছে পয়েম তো জানি, এটা হচ্ছে অ্যালিজি বা প্যাস্টোরাল এলিজি, শোকগাথা। ফ্রি ভার্সেস, আর এটা যে নোট করে দিছি, ফ্রি ভার্সেস রুরাল। হ্যাঁ, মানে হচ্ছে এমন একটি কবিতা যেখানে নির্দিষ্ট রাইম বা ছন্দ মিল থাকে না, মানে নিজের মতো করে লেখেন আর কি, মানে ফ্রিডমলি লেখেন। ঠিক আছে। তারপরে এখানে
আচ্ছা, এখন আমাকে শুনতে পাচ্ছ না? হ্যাঁ, আমার আসলে হুট করে ডাটা অফ হয়ে গেছিল। ঠিক আছে। আচ্ছা, তোমাদের স্ক্রিনও এখন আমাকে শেয়ার করতে হবে আবার। দাঁড়াও। এ দ্রুত হচ্ছে? তোমাদের কাছে কি ক্লাসটা খুব কোন কোশ্চেন? না, না, তোমাদেরই উদ্দেশ্য করে হচ্ছে ক্লাস। এখন তোমাদেরকে রেফার করব না আমি। নোট করতে তো আমাকে সবার জন্যই নোট করা লাগে, তাই না? তোমাদের যেটা না সেটা একটু না বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি এখন। লাইভ হচ্ছে, মানে রেকর্ড হচ্ছে ক্লাস। ওকে, এখন দেখো সিভিল ওয়ার গেল, সামারিটা আমরা দেখবো। এখানে আমরা দেখতে পারবো টোটালি সামারিটা একটু দ্রুত পড়ে নিব। ওয়েন লাইলা লাস্ট ইন দ্য ডোরিয়ার্ড ব্লুম কবিতাটি আমেরিকান জাতীয় কবি ওয়াল্ট হোয়াইটম্যান রচনা করে। এটি একটি মুক্ত ছন্দের গ্রামীণ পেস্টোরাল শোকগাথা, যেখানে আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট, নোটেড, কততম প্রেসিডেন্ট? ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনকে মৃত্যু আব্রাহাম লিঙ্কনের মৃত্যুকে কেন্দ্র করে শোক প্রকাশ করা হয়েছে। ঠিক আছে। এখন কবি লিঙ্কনের আত্মত্যাগ, অবদানকে স্মরণ করেন। তিনি লিঙ্কনের জন্য শোক প্রকাশ করেন এবং অনুভব করেন যে চারদিকে সবাই তার জন্য শোক করছে। সারা দেশ যেন শোক দিবস পালন করছে, এমনকি প্রকৃতিও যেন তার শোক পালন করছে বলে কবির মনে হয়। তাহলে আধুনিক আমেরিকার নির্মাতা এবং দাসত্বের শৃঙ্খল ভাঙ্গার নেতা আব্রাহাম লিঙ্কন আর বেঁচে নেই। তাই চারপাশের সবকিছু বিষণ্ণ মনে হয়। কবি উপলব্ধি করেন যে জীবন এবং মৃত্যু খুবই স্বাভাবিক এবং স্পষ্ট সত্য। সময়ের প্রবাহে মানুষ জন্মায় এবং মৃত্যুবরণ করে, কিন্তু পৃথিবী কখনো একজন মানুষের অনুপস্থিতিতে থেমে থাকে না। লিঙ্কনের মৃত্যুর পরও পৃথিবী আগের মতো চলতে থাকে। মানুষ এখনো দেশের জন্য কাজ করছে এবং ভবিষ্যতেও করবে। মহান ব্যক্তিদের অবদান মানুষের হৃদয়ে সম্মানের সঙ্গে চিরকাল বেঁচে থাকবে। আচ্ছা, কবিতার মোট ১৬টি অংশে বিভক্ত। এখন কবিতা খেয়াল করো, মোট ১৬টি অংশে বিভক্ত। প্রত্যেক অংশে কি কি আছে এই বিষয়টা তোমাকে একটু নোট করে রাখতে হবে, যে একটু মেমোরাইজ করতে হবে। প্রত্যেক প্রত্যেক অংশে কি কি আছে একটু তোমাকে মেমোরাইজ করতে হবে। ঠিক আছে। আচ্ছা, খেয়াল করো কি কি আছে। এখানে দেখো, প্রথম দুই অংশ কবি লিঙ্কনের জন্য গভীর শোক প্রকাশ করেন। তুমি এটা নোট করে নিবা, এবং মানে পরীক্ষার আগের দিন যেন দেখলেই তোমার মনে হয় তাকে সময় প্রবাহে হারিয়ে যাওয়া এক নিভে যাওয়া তারকার সঙ্গে তুলনা করেন। তৃতীয় অংশে, প্রথম এবং দ্বিতীয় অংশ গেল, তৃতীয় অংশ কবি কি করলো? এই যে লাইলাক ফুলের কথা বললো, লাইলাক ফুলের দিকে দৃষ্টি দেন এবং লিঙ্কনের কফিনের অর্পণের জন্য একটি ফুলের ডাল নেন। চতুর্থ থেকে একাদশ অংশে একটি পাখিকে, এখানে একটা পাখির কথা উনি বলেন, পাখিটার রং কি ছিল এটা মাথায় রাখবা। একাকী শোকগান গাইতে দেখা যায়। লিঙ্কনের কফিন সবুজ মাঠ, সরু পথ, বাগান, রাস্তা অতিক্রম করে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়। চারদিকে কালো পতাকা দেখা যায় এবং অসংখ্য মানুষ কফিনের সঙ্গে শোকযাত্রায় অংশ নেয়। কবি ভাবেন কিভাবে তিনি কবর সুগন্ধিতে ভরিয়ে দেবেন এবং কিভাবে শোকগাথা গাইবেন। এরপর মানুষ আবার নিজেদের কাজে ফিরে যায় এবং সূর্য, চাঁদ আর তারা আগের মতো চলতে থাকে। দ্বাদশ এবং ত্রয়োদশ অংশে কি বলে? প্রকৃতি, জীবন, জীবন্ত বর্ণনা দেওয়া হয়েছে। চতুর্দশ অংশে কবি বাদামি রঙের পাখিটিকে তার সঙ্গে শোক গান গাওয়ার আহ্বান জানান। নোটেড, বাদামি রঙের পাখিটি মানে উনি বোঝাইছে তোমার পরিবেশ, নেচার, তারপরে হচ্ছে পশু পাখি থেকে শুরু করে ওনার যে প্রিয় মানুষ মারা গেছে, এই যে লিডার মারা গেছে, সবাই অনেক শোকাহত। তাহলে পঞ্চদশ এবং ষোড়শ অংশে কবি আবার তার প্রয়াত নেতাকে স্মরণ করেন। তিনি পাখির সঙ্গে মিলিত হয়ে লিঙ্কনের জন্য শোক গান গেয়ে উপলব্ধি করেন যে মৃত্যু সবার জন্য অনিবার্য। শেষে তিনি লিঙ্কনের অবদানকে আবারও সম্মানের সঙ্গে তুলে ধরেন এবং বলেন, লাইলাক ফুল, তারা এবং পাখির গান সবই লিঙ্কনের মৃত্যুকে স্মরণ করে চলছে। উনি কি বোঝাইতে চাইছে জানো? আমরা জানি আব্রাহাম লিঙ্কন কি কি মানে ওনার ওনার লিডার ছিল। উনি কিন্তু নিজেও ইয়া ছিল। সো উনি যখন মারা গেল, তো উনি ফার্স্টে আমরা দেখি, এক নাম্বার দেখো, খেয়াল করো জাস্ট আ মিনিট। প্রথমে আব্রাহাম লিঙ্কন যখন মারা গেল, এই জিনিসটা আমাদের লিডার, হ্যাঁ, লিডার, এলতে লিডার ধরো আব্রাহাম লিঙ্কন, লিডার হচ্ছে আব্রাহাম লিঙ্কন। ইনি যখন মারা গেল, আমাদের কবি প্রথমে কোনোভাবেই মেনে নিতে পারতেছিল না। মানে ইটস রিয়েলি নট পসিবল, মানে এটা আসলেই মেনে নেওয়া সম্ভব নয়। হোয়াই? কারণ তুমি চিন্তা করো, তোমার কোনো কাছের মানুষ যখন মারা যায়, তুমি কি মেনে নিতে পারো? খুব কষ্ট হয় না? ইভেন উনি তারপর এই জিনিসটাকে ইয়া করছে, ফাতিহা, কষ্ট পাইছো? আচ্ছা,
এই জিনিসটাকে বলছে, তুমি খেয়াল করো, যখন তুমি কষ্ট পাবা, শোক পাবা, মনে হয় না পৃথিবীটা মানে নিস্তব্ধ, মানে নীরব, মানে সবকিছুই কেমন জানি। এটা যাদের কাছে কেউ মারা গেছে তারা ফিল করতে পারবে। তারপর একটু সান্ত্বনা, মানে সান্ত্বনা মনের মধ্যে আসলো যে সবাই তো চিরকাল বেঁচে থাকে না, একটা না একটা সময় সবাইকে মারা যাইতে হবে, যাইতে হবে তো, তাই না? তো সবাইকে একটা না একটা সময় মারা যাইতে হবে, সবাইকে হচ্ছে তাদের নিজ নিজ ইয়ায় যাইতে হবে। ইভেন উনি এই জিনিসটাও বলে যে ওনাকে কবর দেওয়ার পর মানে মানুষ আবার ব্যাক করলো এবং নিজেদের কাছে ব্যস্ত হয়ে গেল। আসলে বাস্তবতা বোঝাইছে। ঠিক আছে, আমরা এখন পরের ইয়াতে যাব। ক্লিয়ার? কারো কোথাও সমস্যা? এখানে তোমাকে আমি ডাইরেক্ট কথা বলি, তোমাকে কি জানা লাগবে? এই যে 16টা ইয়া আছে না, এই 16টা ইয়া তুমি কি বলছে, এই জিনিসটা তুমি একটু মাথায় রাখবা। কারণ যখন এক্সাক্ট ইয়া আসবে তোমাকে এটা ইয়া করতে হবে। ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, শোনো। এখানে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন কে? আব্রাহাম লিঙ্কন। যুদ্ধ শেষ হয়ে গেছে, বিজয় অর্জন করছে, সবাই খুব খুশি। বাট আনফর্চুনেটলি দেখলো যে আমাদের ক্যাপ্টেন, ওনার ক্যাপ্টেন নাই, ওনার ক্যাপ্টেনের মৃতদেহ সামনে। সব কিছু মানে এই এই বিজয়টাও যেন খুব দুঃখ, দুর্দশা, কষ্টে ভরা। উনি খেয়াল করতেছে যে উনি আবার এটা বলতেছে আমাদেরকে যে মনে করো হচ্ছে সে কষ্ট পাচ্ছে। আসলে কষ্ট পেলেও আমরা যেহেতু ওনার লিডারও চাইছিল যে ওনাদের এই স্বাধীনতাটা আসুক, এই স্বাধীনতাটা অনেক কষ্টে অর্জন করা, অ্যাচিভ করা। তো সাধারণ জনগণকে উনি চাচ্ছে যে না, তারা যেন কষ্ট না পায়, তারা যেন দুঃখ না পায়। কিন্তু কিন্তু উনি নিজেই তো নিজেকে আসলে মানে ইয়া করতে পারতেছে না। তো সাধারণ মানুষের কথা কি বলবে? তো এই বিষয় নিয়ে উনি উনি ওই ক্যাপ্টেনকে মানে আব্রাহাম লিঙ্কনকে স্মরণ করে এটা বলেন। দ্য পয়েম ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন ইজ অ্যান অ্যালিজি। এটা কনসিস্ট হয় 3 স্ট্যাঞ্জা, 3টা স্ট্যাঞ্জা, এবং এটা কম্পোজ করে কে? বাই ওয়াল্ট হোয়াইটম্যান। কত সালে? 1865 সালে। ইট ইজ আ স্যাম্বলিক পয়েম। তারপরে দেখো এখান থেকে জানবা এটা সিভিল ওয়ার। সিভিল ওয়ার কত সালে হয়েছে রে? বলছি উপরে, মনে আছে? লেখো তো দেখি। আচ্ছা, তারপরে দেখো সামারি। এখানে আমি সামারির কথা বলছি যে দ্য পয়েম ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন একটা রিমার্কেবল পয়েম, যেটা লেখা হয় ওয়াল্ট হোয়াইটম্যান লেখেন। এবং এটা ওই যে সিভিল ওয়ারের সময় মনে করো 1865 বিষয়, যে সাকসেসফুলি তারা রিটার্ন করে কোথায় থেকে? ফ্রম ওয়ার থেকে, যুদ্ধ থেকে। দ্য পয়েম ইজ সাম্বলিক। এখানে দ্য ক্যাপ্টেন রিপ্রেজেন্ট করে আব্রাহাম লিঙ্কনকে এবং শিপ রিপ্রেজেন্ট করে ইউএসএ কে। এই এটা কিন্তু একটা স্যাম্বলিজম, এই স্যাম্বলিজম নিয়ে কিন্তু প্রশ্ন আসে। এই খেয়াল করো, আমি তোমাদের এখনই দেখাচ্ছি। এখানে দেখো কবিতাটির স্যাম্বলিজম কি কি। ক্যাপ্টেন, ক্যাপ্টেন কে? ক্যাপ্টেন হচ্ছে আব্রাহাম। বাইরের নয়েজ আসতেছে, আমি দরজাটা বন্ধ করে দিয়ে আসি একটা সেকেন্ড। আচ্ছা, তোমাদের ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন সম্পর্কে একটা আইডিয়া হয়েছে? স্যাম্পলটা জানি না, স্যাম্পলিজম, স্যাম্পলিজম কিন্তু আসে, প্রশ্নে আসবে এবং পার্ট বি এর জন্য ইম্পর্টেন্ট। এই শোনা যাচ্ছে আমাকে? শোনা যাচ্ছে? একটু ইনশিওর করো প্লিজ। ওকে, তাহলে দেখো ক্যাপ্টেনকে লিঙ্কন, শিপকে আমেরিকা বা ইউএসএ, হ্যাঁ, আর ফ্ল্যাগফুল টিপ কি? সিভিল ওয়ার। সো এই স্যাম্বলিজম তোমাকে মনে রাখতে হবে। প্রথম স্তবাকে কি বলা হয়? লিঙ্কন এই যে সম্বোধন করে বলে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, এটা একটা কোটেশন হিসেবেও তুমি ইউজ করতে পারবা। জানায় যে তাদের ভয়ঙ্কর গৃহযুদ্ধ শেষ হয়েছে। হ্যাঁ, বক্তা দেখায় যে দেশের নেতা সফলভাবে ফিরে এসেছে এবং মানুষ আনন্দে ভরে উঠেছে। কিন্তু কিছুক্ষণ পর আনন্দ শোকে পরিণত হয়। কেন হয়? কারণ তাদের লিডার নেই। ডেকে তাদের মনে করো, ডেক বলতে কি বুঝাইছে এখানে? ওই যে তোমার জাহাজে একটা ফাঁপা জায়গা আছে না, যেখানে মানুষ ইয়া করে, বসতে পারে, হাঁটাহাঁটি করতে পারে, ওই জায়গাটা। দ্বিতীয় স্তবকে বলা হয় বক্তা লিঙ্কনের জাগার জন্য আহ্বান জানায় যেন তিনি বিজয়ের ঘন্টা শুনতে পারেন, বিজয়ের পতাকা দেখতে পারেন, মানুষের ভিড় এবং সাজানো রিবনের মালা দেখতে পারেন এবং মানুষের ডাক শুনতে পারেন। তৃতীয় স্তবকে বক্তা বলেন যে লিঙ্কনের একাকিত্বের কথা স্মরণ করেন, তিনি চাইছেন মানুষ বিজয় উদযাপন করুক। বলছিলাম উনি চাচ্ছে যে সাধারণ মানে কমন পিপল বিজয় উদযাপন করুক, কারণ জাহাজ ভয়ঙ্কর যুদ্ধ থেকে সফলভাবে ফিরে এসেছে। কিন্তু নিজের নেতা যে ডেকের উপর মৃত্যু অবস্থায় থাকে, তিনি নিজের আনন্দ উদযাপন করতে পারছেন না। বক্তা তাকে ডাকেন কিন্তু তিনি আর নেই। তাহলে এখানে মূল বিষয় কি? তোমাকে মানে কবি কি বোঝাইতে চাইছে? কবিতার মূল উদ্দেশ্য হচ্ছে শোক প্রকাশ। কেন শোক প্রকাশ? তাদের লিডার নাই।
কবিতার বক্তা একজন নাবিক হিসেবে উপস্থাপিত এবং যিনি তার ক্যাপ্টেনের মৃত্যুতে গভীর শোকাহত প্রকাশ করে। আচ্ছা, অ্যাবি ডিকিনসন এবং ওয়াল্ট হোয়াইটম্যান সম্পর্কে আমরা কয়টা কবিতা পড়লাম? 5টা কবিতা। ওয়াল্ট হোয়াইটম্যানের 2টা কবিতা আর এমিলি ডিকিনসনের 3টা কবিতা। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমি একটু দ্রুত তোমাদের এই যে কি করবা, শর্ট অ্যান্সার কুইক রিভিশনের জন্য আইডিয়া অফ হোয়াইটম্যান ইউজ অফ ইমেজারি, মেইন আইডিয়াগুলো এইগুলো জানলে পয়েন্ট আকারে লিখতে পারবা তুমি। দেখছো সুন্দর করে দেয়া আছে। তারপরে হচ্ছে লাইলাক ফুলের যে বিষয়টা বলা হয়েছে যে মাইস্টিক, হ্যাঁ মিস্টিকের বিষয়টা কেন কিভাবে, যেমন হোয়াইটম্যান প্রকৃতি এবং মানুষের জীবন ব্যবহার করে স্পিরিচুয়াল এর সত্য অন্বেষণ করেন। তারপরে লাইলাক নিভে যাওয়া, তারা শোকপূর্ণ পাখি প্রকৃতি এবং আত্মার সঙ্গে মানুষের সংযোগ দেখানো হয়, এই যে বিষয়গুলা। তারপরে এই জিনিসগুলা তোমরা একটু শর্টলি যদি আইডিয়া থাকে না, তোমাকে কেউ আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। আচ্ছা, তোমরা যদি আমাকে অনুমতি দাও আমি এখন যাব রবার্ট ফ্রস্ট। রবার্ট ফ্রস্ট একটু ধৈর্য ধরো। রবার্ট ফ্রস্টের 7টা কবিতা, যতটুকু জানতে হবে ঠিক ততটুকুই জানবো আমরা। তোমরা রেডি? আচ্ছা, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো। শুরুতে যে স্টুডেন্টরা আছো তারা এখন পর্যন্ত আছো ধৈর্য ধরে। আচ্ছা, আর আরেকবার গ্রুপে এভরিওয়ান ট্যাগ দাও তো, বাকিরা যদি ঘুম থেকে উঠে তো ক্লাসে আসবে এখন। হ্যাঁ, আচ্ছা, এবং উইদাউট নোটিশ। আমি তো আহামরি কোনো মানে তোমাদের নোটিশই দেয়নি, আমি বলছি পরীক্ষা নিব। তো যারা আছো ক্লাসে তারা হচ্ছে কে বলো তো দেখি? হিরো আর হিরোইন। কারণ তোমরা পরীক্ষা দিতে আসছো এক্সামে। আপু, এক্সামের পেপার সলভ করবেন কখন? ক্লাস শেষে আমি এক্সামের পেপার সলভ করব। আচ্ছা, রবার্ট ফ্রস্টের 7টা কবিতা। 7টা কবিতার আগে প্রিভিয়াস কোশ্চেন দেখি, সবাই নোট করো। কালকে থেকে আমাদের মডার্ন ড্রামার টার্গেট শুরু হবে। আচ্ছা, ডিপিক্ট করো দ্য থিম অফ এলিয়েনেশন। এলিয়েনেশন মানে বিচ্ছিন্নতা ইন দ্য পোয়েম অফ রবার্ট ফ্রস্ট। ওনার ওই যে বলি নাই থিম, দেখছো উপরে হচ্ছে ওয়ার্ল্ড হোয়াইটম্যানের দেখলাম থিম প্রয়োজন। তো ওনার যে কবিতাগুলো আছে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট থিম হচ্ছে এলিয়েনেশন, মানে বিচ্ছিন্নতা। এই তো এইটা আমাদেরকে মানে ডিসক্রাইব করতে হবে। তারপরে রবার্ট ফোর্স ইজ এ স্টোরি টেলার। স্টোরি টেলার মানে কি, মানে অফ নিউ ইংল্যান্ড কমেন্ট করো অন দিস স্টেটমেন্ট। ওনার 7টা কবিতা নোট লাগবে, নাইলে ফির পাগলা পাগলি হয়ে যাবা, বুঝছো, ভুলে যাবা সব। নোট লাগবে। আর আমি খুব সংক্ষেপে যতটুকু প্রয়োজন একটু পর আলোচনা করে দিচ্ছি, তুমি সেটাও নোট করে নিতে পারো। স্টোরি টেলার বলতে কি, মানে এমন ভাবে ওনার কবিতাগুলো সবকিছু প্রেজেন্ট করছে যেন উনি স্টোরি টেলার, সব কিছু বলতেছে। সো ওনার 7টা কবিতা পড়লে তুমি এটা লিখতে পারবা। অ্যানালাইসিস করো দ্য রুরাল সিটিং ইন দ্য পয়েম, মানে গ্রামের যে বিষয়গুলা, গ্রামীণ বিষয় সিটিংটা। ওনার 7টা কবিতা পড়লে কোনটায় উনি গ্রামীণ বিষয় ফোকাস করছে, ন্যাচারাল বিষয় ইয়া করছে লিখতে পারবা। Point out the characteristic of first poetry which mark him as a poet of nature. বুঝছো? Point out the character of first poetry which mark him as a poet of nature. ওই যে poet of nature, ওনাকে প্রকৃতি প্রেমিক বলা হয়। তো এটা কেন বলা হয়? 7টা কবিতা পড়ো, জানতে পারবা, তোমাদের জন্য ইম্পর্টেন্ট। বেসিক্যালি 3 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। এভুলেটেড করে রবার্ট ফ্রস্ট এজ এ মডার্ন পয়েট। ওনাকে জানলেই তো বুঝতে পারবা উনি মডার্ন পয়েট। কেন মডার্ন পয়েট এটা বলে দিচ্ছি একটু পরে। এভুলেটেড করো ফার্স্ট এজ এ পয়েট অফ দ্য কমন ম্যান। উনি মানে তুমি বর্ণনা করো যে উনি কমন ম্যান, কমন মানুষের, সাধারণ মানুষের, সাধারণ জনগণের কবি। রাইট আ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম দ্য ডেথ অফ দ্য হার্ডম্যান। 7টা কবিতার মধ্যে স্পেসিফিক এই যে মৃত্যু নিয়ে কবিতাটা, যেটা যে সাইলাসের কবিতা, মেরি সাইলাস মনে আছে? তারপর হাজবেন্ড, এই মনে আছে? হ্যাঁ, ঠিক আছে। ডিসকাস করো দ্য স্যাম্বলিজম ইন রবার্ট ফ্রস্ট পোয়েট্রি। তাহলে ডিসকাস করবো কি স্যাম্বলিজম ইন রবার্ট ফ্রস্ট পোয়েট্রি। স্যাম্বলিজম কি? প্রতীক রবার্ট ফ্রস্টের পোয়েট্রিতে। সো এই 8টা বিষয় 7টা প্রশ্ন, মানে ইয়া থেকে 8টা বিষয় যদি ক্লিয়ার থাকো, ক্লিয়ার হওয়ার জন্য এই শর্ট নোট যে দিছি, এই শর্ট নোট পড়লেই এনাফ। ঠিক আছে, চলো এখন আমরা কবিতা পড়বো। আসলে একটা ক্লাসে একটা সাবজেক্ট শেষ করা এবং সেটা পার্টসির একটা আইডিয়া দিয়ে, এই জন্য আমি চাইলেও ক্লাসটাকে আমি ছোট করতে পারবো না, এর থেকে বেশি ছোট করতে পারবো না। তারপর আমার নিউ ফাইনাল ইয়াররা এমনিও ভয় পাচ্ছে। ওকে,
ফার্স্টে কি, এই যে আমি আমার মুখের কথা বলতেছি, লাইন বাই লাইন বলবো না। আফটার অ্যাপল প্যাকিং, আফটার অ্যাপল প্যাকিং এ আমরা দেখতে পারি, এটা একটা সিম্বলিজম, আমরা দেখতে পারি যে আমাদের কবিকে তোমার হচ্ছে রবার্ট ফ্রস্ট, দেখা যায় যে এখানে উনি কি করেন, আপেল তোলেন, মানে অনেকগুলো আপেল তোলেন, বুঝলো, প্রায় 10,000 অক্ষত আপেল তোলেন। তা প্রথম স্টেঞ্জাতে আমরা দেখতে পারবো কি, এই নোট দেখো, প্রথমে দেখতে পারবো ওই যে একটা আপেল গাছ, ধরো এইটা হচ্ছে একটা আপেল গাছ, এই যে এগুলা হচ্ছে তোমার আপেল, হ্যাঁ এইগুলা হচ্ছে আপেল। এখন এই জায়গায় একটা মই, এই যে এটা মই, এই মই মই তোমাদের আঞ্চলিক ভাষায় কি বলে, আমাদের মই বলে। সো মই দিয়ে এখানে একটা ঝুড়ি, এই ঝুড়িতে ইনি আপেলগুলা উঠাচ্ছে, এগুলা ধরো আপেল, কিছু আপেল না তোলা বাকি আছে, সারাদিন উঠাইছে, উঠার পর সে ক্লান্ত, মানে সে আর উঠাইতে পারতেছে না, এখন তার মনে হচ্ছে যে এখন সন্ধ্যার শুরুর দিকে যে আমাকে কি করতে হবে, আমাকে এখন বিশ্রামে যাইতে হবে। এই যে বিশ্রামে যাওয়ার আগ মুহূর্তে ওনার সারাদিন যে আপেল উঠাইলো, এই যে সেই সুন্দর সুন্দর স্মৃতিগুলা, ধরো এই সুন্দর সুন্দর স্মৃতিগুলা, এই স্মৃতিগুলা সব তার চোখের সামনে ভেসে উঠতেছে, ঠিক আছে, এই যে তার চোখের সামনে ভেসে উঠতেছে, এই যে আপেল উঠানো, তারপর কিছু আপেল তুলতে পারলো না, তারপর তার মনে হয় মানে এমন একটা বিষয় চির মানে নিদ্রা, ঘুম ঘুম পাচ্ছে, টোটালি ইট ইজ এ স্যাম্বলিজম, এই চিত্রটা টোটালি স্যাম্বলিজম, মানে এটা মানব জাতির, মানব হিউম্যানের, তোমার আমার লাইফ, লাইফ বুঝাইছে, লাইফের স্ট্রাগল বুঝাইছে। এই যে আমরা কত কাজ করি, কিন্তু আমরা আমাদের কি ইয়ে আছে, জীবনের গ্যারান্টি আছে, বলো। এমনও হইতে পারে সামনে তোমাদের এক্সাম, তোমরা কি সেই পড়াশোনা করতেছো, অনেকেই এক্সামই দিতে পারবো না, আল্লাহ আমাদেরকে কি উঠাই নিতে পারে, বা এমন হয়েছে আমার প্ল্যান তোমাদেরকে আমি ভাইবা পর্যন্ত সাপোর্ট দিব, কিন্তু আমি যদি মরি যাই দিতে পারবো। এই যে বিষয়গুলা, ডেট, এখানে মেন থিম হচ্ছে ডেট, মৃত্যু, ক্লিয়ার, এটা জানলেই হয়ে যাবে। সো এখানে তোমার প্রথম স্টেজে উনি কি বুঝাইছে, মই দিয়ে আপেল তোলা, তারপরে আপেল গুলা পূর্ণ হইল না, সারাদিনের ক্লান্ত এবং ঘুম ঘুম অনুভব, তারপরে হচ্ছে তোমার দিনের পরিশ্রমের আকাঙ্ক্ষা, সন্ধ্যায় বিশ্রাম, আপেলের গন্ধে ঘুম আসে, মনে হয় পৃথিবী মিলিয়ে যাচ্ছে। নোট করো আমার সঙ্গে। দ্বিতীয় স্টেজে আমরা দেখবো সকালে সুন্দর আপেল তোলার স্মৃতি তার মাথায় আসে, এবং সন্ধ্যায় অনুভব করে তার চারপাশ এবং জগৎ, মনে করো একেবারে সব ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, সন্ধ্যা বুঝছো আমাদের বৃদ্ধ বয়স বা আমাদের মৃত্যুর আগ মুহূর্ত, এটা বোঝাইছে। চারে কি, শেষে তার ঘুম কি হয়, কাঠবিড়ালির ঘুমের মতো নয়, মানে মানুষের ঘুম, মানে চিরনিদ্রার দিকে গেছে। এবং আপেল মানব, মানে এখানে সম্পূর্ণ আপেলটাই হচ্ছে মানব জীবনের প্রতীক, ইট ইজ আ স্যাম্বলিজম। এবং মেনলি মানুষের অনন্তহীন আকাঙ্ক্ষা এবং লক্ষ্যের রূপ তার রূপক ভাবে প্রকাশ করা হয়েছে। তারপর ঈশ্বরের কথা বলা হয়েছে, এই যে বিষয়, রবার্ট ফ্রস্ট ও জন্মগ্রহণ করেন 1874 সালে, মারা যান 1963 সালে। আফটার অ্যাপেল পিকিং কি, ওই যে আপেল পিক করা, উঠানো, তারপরে এটার পাবলিশ ডেট 1914 সাল, বা টোটাল লাইন হচ্ছে 42 লাইন। তোমার হচ্ছে থিম কি, লাইফ, মৃত্যু, ওয়ারিনেস, ক্লান্তি, বিউটি অফ নেচার, ইটস ক্লিয়ার। আচ্ছা, সামারি তো অলরেডি বলেই দিছি, 7টা কবিতা তো একটু দেখে নিবা। আচ্ছা, তারপরে খেয়াল করো ভার্সেস, হুম, এখন ভার্সেস কি বলো, সাম্বলিক, ভার্সেস একটা গাছ, বুঝছো কেমন গাছ, এটা কেন করলো, এখানে আমাদেরকে কি বোঝাইলো, এই যে গাছটা কেমন জানো, এইরকম মানে হেলানো, এরকম হেলানো, আমি কালকে পার্টে পড়ানোর সময়ও বলছি, ওই যে বলে না ভাঙবে তবু মস্কাবে না, এই বিষয়টা। সো এইটা নিয়ে ইনি আমাদেরকে কথা বলছে, কি কি বলছে, ভার্সেস হচ্ছে একটা তোমার ট্রি, ট্রি মানে হচ্ছে গাছ। তো এটা একটা লিরিক্যাল পয়েম, হ্যাঁ, এখানে তোমার মেনলি কবি কি বোঝাইলো, উনি মানে এখানে ফার্স্টে বললো এই যে গাছগুলো আঁকানো বাঁকানো মানে হেলানো, তো উনি ভাবছে কোনো ছোট বাচ্চা টাচ্চা বয় এখানে খেলাধুলা করছে, এই জন্য এগুলা এইভাবে দুলে গেছে, কিন্তু না, পরবর্তীতে উনি দেখে শীত, বরফ, হ্যাঁ, বরফ বা হচ্ছে এখানে আইস, আইস স্টর্ম। তো এইটার কারণে মানে যেহেতু শীত প্রধান একটা দেশ ছিল, মানে এগুলো এরকম হেলে দিলে গেছিল, তো ওখানে ইনি এই জিনিসটাও বলে, এই যে মানে ফোটা ফোটা বরফ গুলা পড়তেছিল না, এই ফোটা ফোটা বরফ গুলা মানে ওনার কাছে মনে হয়েছে যেন মানে স্বর্গের দৃশ্যের মতো। তো এই যে এই দৃশ্যটা টোটালি দেখে উনি ওনার শহরের জীবন, কোলাহলপূর্ণ জীবন, এই জীবন থেকে উনি ওনার শৈশবে ফিরে গেছে। কিন্তু উনি জানে এটা রিয়েলিটি, এটাই উনি ইমাজিনেশনে গেছে, কল্পনায় গেছে, ওনাকে বাস্তবে রিয়েলিটিতে ব্যাক করতে হবে।
তাহলে বার্জগেসের বর্ণনা করছে, শৈশবের স্মৃতির কথা বলছে, বাঁকা বাঁকার বিষয় বলছে, এই যে হেলানো দোলানো বাঁকা, এটা বালকের কারণে কিন্তু না। আইস স্ট্রং, সূর্যের আলোর মাধ্যমে ইয়া হলো এই বিষয়টা জানো, শহরের জীবনের ক্লান্তি এবং ব্যাক করার শৈশবে, বাট উনি জানে এই শৈশব মানে উনি, সরি, শৈশব মানে ইমাজিনেশনে গেল কিন্তু ওনাকে ব্যাক করতে হলো, প্রকৃতির স্বর্গ, এই জিনিসগুলো ক্লিয়ার, মনে থাকবে। আচ্ছা, এটা কিন্তু পার্ট এর জন্য খুব ইম্পর্টেন্ট। এবং বি, এখানে দেখো এটা হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্সেস, মানে নো রাইম বাট রেগুলার মিটার। আর ইটস পাবলিশ ডেট হচ্ছে কি মাউন্টেন ইন্টারভেল 1960। তারপর এটা একটা ন্যাচারাল পয়েম, ঠিক আছে, যেটার মধ্যে অ্যালং উইথ ইমাজিনেশন, চাইল্ডহুড, ডিজার, এসকেপ ফ্রম রিয়ালিটি। ক্লিয়ার। লিরিক পয়েম কি, হোয়াট ইজ লিরিক পয়েম? লিরিক পয়েম আর শর্ট পয়েম যেখানে এক্সপ্রেস করা হয় পার্সোনাল ফিলিং, ইমোশন, থট অফ দ্য পয়েট। যেমন এখানে দেখলাম আমরা কবি নিজের ওই যে বাচ্চাকালে ফিরে গেছে, তার শহরের জীবন ভালো লাগতেছিল না, ভার্সেস গাছের সঙ্গে তুলনা করছে। মানে মানে সোজা কথা, আমাদের রংপুরের ভাষা আছে, এই ভাঙবে তবু মস্কাবে না, এই টাইপের। গাছটা কিন্তু ভেঙে যায়নি, এত কিছুর মধ্যেও হেলে দুলে টিকে আছে। ইটস ক্লিয়ার। দুইটা হয়েছে। ম্যান্ডিং ওয়াল, ম্যান্ডিং ওয়াল, ম্যান্ডিং ওয়াল কি জানো? হুম, আমি একটু বর্ণনা দিব তোমাদেরকে ম্যান্ডিং ওয়াল নিয়ে। ধরো এই জায়গার মধ্যে এটা একটা ওয়াল, এখানে আমরা দেখতে পারবো যে ম্যান্ডিং ওয়াল মানে প্রাচীর, প্রাচীর রিপেয়ার বা মেরামত, বুঝছো? ওয়াল মানে কি প্রাচীর, ঠিক আছে, আমাদের রংপুরের ভাষায় বলা হয় বেড়া। প্রাচীর বা ওয়ালও বলা হয়, বা বেড়া বলো, যে যাই বলো। হ্যাঁ, এখন প্রাচীর, এই যে ওয়াল হচ্ছে প্রাচীর। এখন এখানে আমরা যদি দুইটা জিনিস তুমি বুঝতে পারো, এটা প্রাচীর, হ্যাঁ, দুইটা জিনিস বুঝতে পারো তাহলেই হবে। ধরো এখানে একটা ইয়াং ম্যান আছে, ঠিক আছে, ও ইয়াং, আর এখানে একটা ওল্ড ম্যান আছে, মানে দুই 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 ইয়াং জেনারেশনের মানুষ। সো এরা একজন অ্যাপেল আবাদ করছে, মানে চাষ করছে, একজন পাইন, পাইন চাষ করছে, ঠিক আছে। এই যে পাইন চাষ করলো আর একজন অ্যাপেল চাষ করলো, এই বুঝতেছো? তাহের বুঝতেছো? আরমান বুঝতেছো? ইমোজি ইউজ করলেই হবে। আচ্ছা, নাদিয়া, যদি বুঝি থাকো একটা প্রশ্ন ধরি, বলো তো দেখি। ওয়াল নাইট সম্পর্কে বলো, ওয়াল নাইটের মধ্যে আমাদের ইয়া কয়টা প্রেম করছে? এই জোরে। থ্যাংক ইউ, দুইটা। আচ্ছা, একটার বয়স কত ছিল রেফার করা আছে, বলো তো দেখি। থ্যাংক ইউ ফাতিহা, 40, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা আবারও যাই, মনোযোগ আছে, থ্যাংক ইউ। এখন দেখো এই যে পাইন এবং অ্যাপেল চাষ করছিল, এখন এই যে ইয়াং ম্যানের কথা, যে আচ্ছা এই যে ওয়ালটা, এই ওয়ালটা আমাদেরকে মেরামত করতে হয়, প্রায় প্রায় কেন করতে হয়, ঝড় ঝাপটার মাধ্যমে ভেঙে যায়, ইয়া হয়ে যায়। তো এইটার কি দেয়ার খুব দরকার? হ্যাঁ, দেয়ার দরকার হইতো, মানে তার লজিক, দেয়ার দরকার হইতো। যদি আমিও অ্যাপেল আবাদ করছি, তুমিও করছো, চাষ করছো, আবাদ হচ্ছে রংপুরের ভাষা, তুমিও অ্যাপেল চাষ করছো, ও চাষ করছে, মানে আমরা দুজনই করছি, তো এইগুলো তো মিলেমিশে যাওয়ার কথা। এখন আমার অ্যাপেল, তোমার পাইন, তো এটা তো মিলে যাওয়ার কথা না। আবার এর আরেকটা যুক্তি আছে, হ্যাঁ, যদি আমার এনিমেল থাকতো, ছাগল থাকতো, গরু থাকতো, যে আমাদের আবাদগুলো শেষ করতো, এমনও তো না, চাষগুলো শেষ করতো, তো এটাও তো হচ্ছে না, তাহলে কি সমস্যা তোমার? এটা দেওয়ার তো কোনো দরকার নাই। এখানে শেষে একটা বিষয় আছে, তোমরা কি আইডিয়া করতে পারো? আমাদের হচ্ছে লেখক, আমাদের লেখককে, আমাদের লেখক হচ্ছে, আমার দাঁড়াও, ইয়াটা পড়ে গেছে, ওই যে আমাদের লেখক, হ্যাঁ, রবার্ট ফ্রস্ট। এখন রবার্ট ফ্রস্ট কার পক্ষে ছিল আমরা এটা দেখতে পারবো, ঠিক আছে। এখন এই বৃদ্ধ লোকের কথা না, আমাদের সম্পর্ক ভালো রাখার জন্য, ইভেন এখানে একটা কোটেশন আছে, এটা আমাদের জবের জন্য খুব ইম্পর্টেন্ট, যে আমাদের সম্পর্ক রক্ষার জন্য হইলেও এটা আমাদের এটা ধরে রাখা উচিত। তারপর ভৌগোলিক অবস্থার কথা বলে, তার মানে এই জিনিসগুলো আমাদেরকে এখানে বলা হয়। তার মানে এখানে স্যাম্পল কি জানো, ন্যাশনাল বিষয়, তারপরে হচ্ছে তোমার রিলিজিয়াস, পলিটিক্যাল, ইমোশনাল, কনফ্লিক্ট, তারপরে হচ্ছে তোমার হিউম্যান বিং, এই জিনিসগুলো, ঠিক আছে। সো আমাদের কবিও শেষ পর্যন্ত, মানে এটা কিন্তু থেকে যায়, এই ওয়ার্ডটা থেকে যায়, এবং আমাদের কবিও বলে এটা থাকা উচিত। ইভেন আমিও বলি যে কোনো রিলেশনশিপে বন্ডিং থাকা উচিত, বন্ডিং থাকা উচিত, কিন্তু একটা মোটামুটি কি থাকা লাগবে বলো তো?
ওই যে অতি পীড়িত কি একটা সম্পর্কের জন্য কখনোই ভালো হয় না। তো এই জিনিসটা উনি বলছে। সো দেখো এখানে এটা একটা ন্যারেটিভ স্টাইল, টোটাল লাইন হচ্ছে 45। এখান থেকে আর কি জানতে হবে আমাদেরকে, এই যে শেষে দেখো, এইভাবে কবি মানুষের ভিন্ন মতামত, সম্পর্ক এবং সীমারেখার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করে। আচ্ছা, দ্য ডেথ অফ দ্য হার্ডম্যান, ঠিক আছে, দ্য ডেথ অফ দ্য হায়ারম্যান, এটা খুব ইম্পর্টেন্ট, এটা পার্ট এর জন্য ইম্পর্টেন্ট। এখানে আমরা দেখতে পারবো, আচ্ছা মাথার উপর দিয়ে কারো যাচ্ছে না তো না? এখানে আমরা কি দেখতে পারবো, এখানে দেখতে পারবো আমরা, এই দেখো, ধরো এখানে একটা লোক, এর নাম সাইলাস, এ সার্ভেন্ট ছিল। তো এ একটা সময় মেরিদের বাসায় কাজ করতো, মেরি এবং ওর হাজবেন্ড। তো একটা সময় সে সঠিক কি পায়নি, মূল্য পায়নি, ভ্যালু পায়নি, মানে টাকা পায়নি কাজ করে, তো মজুরি পায়নি, না পেয়ে ও অন্য জায়গায় কাজ করতে গেছে। এখন এ যে সময় কাজ করতে গেছে, এই হাজব্যান্ড ওয়াইফের টাকা প্রয়োজন ছিল, সে কিন্তু যায়নি। কিন্তু আমরা এটা শুরু হওয়ার সময় দেখতে পারবো যে উনি ওই মেরিদের বাসায় ব্যাক করেন, মানে অসুস্থ থাকা অবস্থায়। ধরো এ হচ্ছে মেরি, লম্বা লম্বা চুল দেখি বুঝবা যে মেরি, হ্যাঁ। এখন মেরিদের বাসায় ব্যাক করে, মেরি কিন্তু খুব সহানুভূতিশীল মহিলা ছিল, সে একে অ্যাকসেপ্ট করতেছে, সেই জন্য ওর হাজবেন্ডকে খোঁজে, এবং ওর হাজবেন্ড তো ফার্স্টে রেগে যায়, ও আমাদের খারাপ সময় রেখে চলে গেছে। তো এ তাকে বিভিন্ন লজিক দেয় যে না, এ ধরে নাও এটা বাড়ি, এখন সে বাড়িতে ফিরে আছে, আমাদের উচিত তাকে অ্যাকসেপ্ট করা। কিন্তু এরা যখন অ্যাকসেপ্ট করবে যাবে, দেখে ও মারা গেছে। ক্লিয়ার? এটাই হচ্ছে কথা। এখান থেকে আমাদের এটা একটা ট্র্যাজিক। আচ্ছা আচ্ছা, একটা সেকেন্ড দাঁড়াও তো। আচ্ছা, তাহলে দেখো এখানে, এখানে দেখছো, এখন হচ্ছে এখানে হচ্ছে কি কি জানতে হবে, ব্ল্যাঙ্ক ভার্সেস মেইন থিম, ইগনোরেন্স, তারপর হচ্ছে তোমার ইনঅ্যাবিলিটি, হিউম্যান উইকনেস, ডিপেন্ডেন্স, আদার্স বিষয়গুলো। তো সামারির মধ্যে এখানে আমাদের ক্যারেক্টার জানতে হবে সাইলাস সম্পর্কে, ওর বানানটা জেনে নাও, কারণ পার্ট এ তে এই সাইলাস জানতে হয়, ওয়ারেন জানতে হয়, মেরি জানতে হয়। এই তিনটা ক্যারেক্টার জানলে এখানে তোমার হয়ে যাবে, আর কিচ্ছু জানতে হবে না, আর কাহিনীটা জানলে। তো এটাকে আরেকবার বোঝাইতে হবে, হাজবেন্ড ছিল ওয়ারেন আর মেরি, এবং এদের রিলেশনশিপটা কিন্তু বারবার রিপিট হয় পার্ট এ তে, যে এদের এই তিনজনের রিলেশনশিপ কি, তুমি দিবা এরা হাজবেন্ড ওয়াইফ, আর এ হচ্ছে ওদের সার্ভেন্ট। ইটস ক্লিয়ার? ভেরি গুড। আচ্ছা, তারপর হচ্ছে এখন আমরা পড়বো, ডেট হয়েছে, রেড নট টেকেন। আচ্ছা, এইটা যে আমরা পড়বো, নোট এটা দেখে নিও, হ্যাঁ। এখানে যে আমি ইয়া টিয়া দিছি, যেহেতু এটা পার্ট সি আসে, সুন্দর করে সবকিছু দিয়ে দিছি। দ্য রেড নট টেকেন, এখানে আমরা দেখতে পারবো যে আমাদের স্পিকার এমন একটা জায়গায় দাঁড়ায় আছে দ্বার প্রান্তে, যেখানে দুটা রাস্তা, এই যে একটা রাস্তা, এই যে একটা রাস্তা, এখন দুটা রাস্তাই সুন্দর। এখন এনার মনের মধ্যে প্রশ্ন, এটা প্রশ্নবোধক চিহ্ন, এনার মনের মধ্যে প্রশ্ন, ধরো এই হচ্ছে আমাদের স্পিকার, হ্যাঁ, এনার মনের মধ্যে প্রশ্ন হচ্ছে যে আচ্ছা আমি কোন রাস্তা দিয়ে যাব, দুটা রাস্তাই সুন্দর, এটা ওনার মধ্যে প্রশ্ন ছিল, মনের মধ্যে কনফ্লিক্ট ছিল, দ্বন্দ্ব ছিল, আমি কোন রাস্তা দিয়ে যাব, এই রাস্তা, এটা আবার অন্য কিছু ভাবিও না, লাঠি ভাবিও না, এই যে রাস্তা, হ্যাঁ, আমি কোন রাস্তা দিয়ে যাব, এখন আমি কোন রাস্তা দিয়ে যাব। এখন উনার ডিসিশন নিল, উনি কি ডিসিশন নিল এটাই আমাদের জানার কথা, উনি কোন রাস্তা দিয়ে গেল এবং কেন গেল, লজিকটা দেখো। উনার একটা রাস্তা, ধরো এই ১ নাম্বার রাস্তা দিয়ে সবাই যায়, কমন পিপলরা যায়, এই ২ নাম্বার রাস্তা দিয়ে কম লোক যায়। তো উনি উনি চিন্তা করলো আমি এই কম লোক যে রাস্তা দিয়ে যায়, আমি সেই রাস্তাটা দিয়েই যাব, বুঝছো? এখন আমি এই রাস্তাটা দিয়ে কেন যাব বলো তো দেখি। কারণ লাইফে যারা ভালো কিছু করতে চায়, লাইফে যাদের ভালো কিছু করতে হবে, তাদের আসলে এমন একটা রাস্তা দিয়েই যাওয়া উচিত যেখানে যে রাস্তাটা কঠিন, যেটা দিয়ে অল্প লোক যায়। কারণ তুমি ভালো কিছু করতে চাইলে তোমাকে এরকম একটা রাস্তা দিয়েই যেতে হবে। এটাই হচ্ছে দ্য রেড নট টেকেন। ঠিক আছে? ক্লিয়ার?
এখানে ওই এখানে হচ্ছে তোমার এটা একটা নোবেল প্রাইজ উইনার, রবার্ট ফ্রস্টের কাজ, দ্য রোড নট টেকেন। এটার পাবলিশ হয় 1916 সালে, ফোর স্টেঞ্জা 5 লাইন। ঠিক আছে, এখান থেকে এই যে ইনার কনফ্লিক্ট অফ হিউম্যান হার্ট, এই কার মাইক অন অফ করো। আচ্ছা, এখানে আর কিছু জানতে হবে না, এটাই হচ্ছে মেন জিনিস। তারপরে আছে এটা, অ্যাকোয়েন্টেড উইথ দ্য নাইট। এটা হচ্ছে আমরা দেখতে পারি কবির জীবন, মানে পার্সোনাল বিষয়, যদিও উনি দুঃখে কষ্টে খুব ছিল। এনার 6টা সন্তান ছিল, তার মধ্যে 4টাই মারা যায়, ওনার বাবা মা মারা যায়, উনি ইতিম। এখন উনার এই যে দুঃখ কষ্ট, সো এই দুঃখ কষ্টগুলো এখানে উনি প্রকাশ করে। সো এটা পার্সোনাল বিষয় হলেও উনি এই দুঃখ কষ্ট প্রকাশ করে নাই, উনি দুঃখ কষ্ট প্রকাশ করছে মানব জাতির। ক্লিয়ার? এতটুকু জানো, এনাফ। সো অ্যাকোয়েন্টেড উইথ দ্য নাইট, যেটা হুইচ, যেটা ওয়ান্ডারফুল সনেট, এটা একটা সনেট। সনেটের সংজ্ঞা দিয়ে দিছি, সনেটের সংজ্ঞাটা দেখে নিবা। এটার পাবলিশ ডেট 1928 সালে। তাহলে সামারিটা দেখে নিবা ছোট্ট। তারপর টি অ্যাট মাই উইন্ডো, আমরা দেখতে পারি এখানে আমাদের রবার্ট ফ্রস্টের বা স্পিকারের বাসার মানে রুমের জানালার পাশে একটা গাছ আছে। জানালার পাশে এরকম একটা গাছ আছে, হ্যাঁ, এরকম একটা গাছ। এই গাছটাকে নিয়ে, এটা গাছ হইলো ধত্তেরি, এই যে একটা গাছ, ধরো একটা বিশাল গাছ আছে এখন জানালার পাশে। তো এই গাছটার সঙ্গে উনি ধরো প্রকৃতি না, কবি না, কথা বলছে, তার দুঃখ শেয়ার করছে, সবকিছু শেয়ার করছে। এখন কিভাবে সে শেয়ার করছে বলতো, এই জিনিসগুলা এখানে উঠছে। যখন ঝড় হইতো, এর এই গাছটাকে নিয়ে ভয় হইতো ভেঙে টেঙে পড়ে কিনা, এরকম কিছু। তাহলে দেখো, এটা হচ্ছে তোমার পাবলিশড হয় ওয়েস্ট টার্নিং ব্রোক থেকে 1928 সালে, ফোর স্টেঞ্জা 4 লাইন। আচ্ছা, একটু দ্রুত পড়ে নিই আমি এটা, যে রবার্ট ফ্রস্ট একটি অ্যাট মাই উইন্ডো একটি প্রকৃতি ভিত্তিক কবিতা। কবি এখানে মানুষের এবং প্রকৃতির মধ্যে সম্পর্কে জীবন্তভাবে উপস্থাপন করেছে। তিনি তাদের মধ্যে সাদৃশ্যতা ও ভিন্নতা উভয়কেই দেখিয়েছে। কবিতায় কবি নিজেকে জানালার সামনে একটি গাছকে বর্ণনা করেন। তাহলে প্রথম ইস্তফাকে তিনি বলেন তিনি গাছের ভয় অনুভব করতে পারে, কারণ প্রতি রাতে ঝড় বইছে, যদিও তার জানালা এবং পর্দা বন্ধ। তিনি গাছের সঙ্গে হৃদয়গ্রাহী সম্পর্কের কারণে এটি অনুভব করতে পারেন। সো দ্বিতীয় স্টেঞ্জায় তিনি কি বলেন, প্রচন্ড ঝড়ের মধ্যে গাছের শোক সে শুনতে পায়, কান্না সে শুনতে পায়। তৃতীয় স্টেঞ্জায় বলে যে গাছ ভঙ্গুর অবস্থায় রয়েছে, যা মানে মানে কষ্টটা তিনি অনুভব করতে পাইছে। কবি নিজেও তার জীবনের দুঃখ এবং কষ্টের সঙ্গে মিল খুঁজে পায়। ফাইনালি মানুষ এবং গাছের পার্থক্য তুলে ধরেন, মানে ওই কষ্ট এনারই কষ্ট, এটাই। ঠিক আছে, কবির জীবনের কঠিন অভিজ্ঞতা এবং দুঃখে কবিতা জীবন্তভাবে প্রকাশিত হয়েছে। ক্লিয়ার? এখন আমরা বলবো লং স্ট্যান্ড ইউজেস। তোমাদের কি এই 7টা কবিতা নিয়ে কারো কোনো সমস্যা আছে? ওকে ওকে, এখন আমরা পড়বো লং স্ট্যান্ড ইউজেস। আমরা আর 5 থেকে 7 মিনিটের মধ্যে আমাদের ক্লাসটা শেষ হবে। এখানে লং স্ট্যান্ড ইউজেস কি করছে, এই যে কালো হোয়াইট এবং কালো ব্ল্যাক পিপল, হোয়াইট পিপলরা অলওয়েজই ব্ল্যাক পিপলদেরকে নির্যাতন করতো, নিপীড়ন করতো। মানে এমন একটা বিষয় ছিল যে, মানে এমন একটা বিষয় ছিল যে তাদেরকে তারা সহ্যই করতে পারতো না, বুঝছো? তো এখানে এনার যে 4টা কবিতা, এই 4টা কবিতার মধ্যে এই বিষয়ে ওনার মূল বিষয়। দেখো এখানে এই কবিতায় এখানে কি হয়েছে, দ্য নেগ্রো স্পিক অফ রিভার। ইনি নিগ্রোদের কথা বলেন, কিন্তু রিভারের কথা দিয়ে কি, এখানে কয়েকটা রিভার আমরা দেখতে পারি, যেমন ইউফ্রেটিস, কঙ্গো, নীল, মিসিসিপি। এই কয়টা নাম পার্ট এতে বারবার আসে, মাথায় রাখো। তো এখানে মূলত এই কবিতায় লংস্টন হিউজ নিগ্রো জাতির প্রাচীন ইতিহাস এবং গৌরবের কথা তুলে ধরেন, এবং এই নদীগুলো মানে যেমন শিখর অনেক বেশি, মানে অনেক প্রাচীন, তাদের শিখরও অনেক প্রাচীন। এই জন্য নদীর কথা উল্লেখ করে বোঝাতে চেয়েছে যে কৃষ্ণাঙ্গ মানুষের ইতিহাস বহু প্রাচীন এবং সমৃদ্ধ, নানা কষ্ট ও দুঃখের মধ্যে তাদের আত্মা গভীর ও শক্তিশালী, এটাই, আর কিছু না। সো এটার পাবলিশ ডেট 1901 সালে। লংস্টন হিউজেস 1902 সালে জন্মগ্রহণ করে, 1947 সালে মারা যায়। তো আমরা তো জানলাম এখানে কি কি বলছে, আর ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি তোমাদের বলে দিছি। দেখো, যেমন মার্টিন লুথার কিং জুনিয়র, মানে ওই যে নিগ্রোদের পক্ষে হয়ে তাদেরকে হচ্ছে গাইডলাইন দেয়। তিনি তার ফেমাস একটা স্পিচ হচ্ছে আই হ্যাভ আ ড্রিম।
তারপরে হচ্ছে এই জিনিসগুলো দেখো, হয়ে যাবে। এখানে কিচ্ছু জানার নেই, এই নদীর নামগুলো মনে রাখিও, তুমি জানবা যে এখানে বলা হয়েছে ওই নদীর সঙ্গে, মানে এখানে হচ্ছে এটা গুরুত্বপূর্ণ কারণ এই কবিতায় কবি নিগ্র জাতির ইতিহাস এবং সংগ্রামের জয়গাথা বর্ণনা করেছে। তিনি দেখান কিভাবে নিগ্র মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্তে দমন এবং নিপীড়নের শিকার হয়েছে। আই টু সিং আমেরিকা, এই কবিতায় একজন কৃষ্ণাঙ্গ মানুষের কণ্ঠে বর্ণ বৈষম্যের কথা বলা হয়েছে। শ্বেতাঙ্গদের অতিথি এলে তাকে রান্নাঘরে গিয়ে খেতে বলা হয়। আমরা দেখতে পারবো যে এখানে যিনি স্পিকার, ইনি বলছে যখন মনে করো অতিথি আসতো তখন এই কালো লোকদেরকে নিয়ে, পিপলদেরকে নিয়ে এক টেবিলে খাওয়া হইতো না, তাদেরকে রান্নাঘরে, ধরো এটা টেবিল, তাদেরকে কোথায় পাঠানো হয়েছে? রান্নাঘরে পাঠানো হয়েছে। এই একটা অবস্থা, এটাই হচ্ছে মেইন কথা। তারপর এখানে 1926 সাল এবং হোপফুলনেস এবং কনফিডেন্স ইন ইনইকুয়ালিটি সামারি এটাই, যে এখানে, এবং উনি এখানে বলেন যে আমাদেরকে যতই রান্নাঘরে যেতে বলা হোক, আমাদেরকে যতই হতাশায় ইয়া করা হোক, আমরা আমাদের অধিকার আদায় করে নিবই, এটাই হচ্ছে কথা। দ্য ওয়ারি বুলুজ, এখানে ওয়ারি বুলুজে আমরা দেখতে পারবো যে এক শিল্পী রাস্তার পাশে গান গায়। কাদের গান গায়? তোমার দুঃখ ভরা গান গায়, যেখানে তার একাকিত্ব এবং কষ্ট প্রকাশ পায়। এই বুলুজ সঙ্গীত কৃষ্ণাঙ্গ মানুষের দুঃখের প্রতীক। এই কবিতায় একজন বুলুজ গায়কের মাধ্যমে কৃষ্ণাঙ্গ মানুষের দুঃখ কষ্ট তুলে ধরা হয়েছে। মনে আছে? এটা তো আমাদের রিভিশন ক্লাস, এর থেকে বেশি পড়াবো না। তোমাদের কি সমস্যা হচ্ছে? বলো। লংস্টন হিউজের এই কবিতা দ্য আইরি বুলুজ একটি বিখ্যাত কবিতা যা কালো মানুষের অধিকার এবং সংগ্রাম তুলে ধরে। হিউজ প্রায় সব কবিতায় কালো মানুষের কষ্ট ও অবিচারের কথা বলেছে, তাই তাকে বলা হয় কালো মানুষের কবি। ঠিক আছে? আরেকটা হচ্ছে হারলেম। হারলেম হচ্ছে এখানে কি বলা হয় জানো? এখানে ফার্স্টে তোমাকে প্রশ্ন করা হয়, যদি মানুষের স্বপ্ন দীর্ঘদিন পূরণ না হয় তাহলে কি হয়? খেয়াল করছো? মানে তারা বহুদিন থেকে নির্যাতিত, নিপীড়িত। সো উনি এটা বোঝাইতে চাইছে আমাদের স্বপ্ন অনেকদিন থেকে পূরণ হচ্ছে না, এটা খুব ব্লাস্ট হয়ে যাবে, ইভেন আমরা আমাদের ড্রিমটাকে অ্যাচিভ করে নিব। তিনি দেখিয়েছেন যে দমিয়ে রাখা স্বপ্ন একসময় নষ্ট হয়ে যেতে পারে, বিস্ফোরিত হতে পারে। এটি কৃষ্ণাঙ্গ মানুষের দীর্ঘদিনের দমিয়ে রাখা আশা ও স্বপ্নের প্রতীক। দেখো সামারিতে বলা হয়েছে যে ল্যাংস্টন হিউজের কবিতা হারলেম ছোট হলেও গভীর অর্থপূর্ণ একটি কবিতা। কবিতায় হিউজ একটি শহরের বর্ণনা দিয়েছে যেখানে মূলত আফ্রিকান নেগ্রোদের বসবাস, উপনিবেশীয় বৈষম্যের শিকার। তাদের জীবন অসাম্য এবং কষ্টে ভরা। তারা কোনো বিপ্লব এবং প্রতিরোধের সুযোগ পায় না। সো এগুলো একটু দেখে নিবা। এখন পার্ট সি দেখো তো কিভাবে আসে। ডিসকাস করো দ্য সোশিও পলিটিক্যাল কন্ডিশন অফ আমেরিকা অ্যাজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ ল্যাংস্টন হিউজেস রাইট এন্ড পোয়েট্রি। চারটা কবিতা পড়ো, বুঝতে পারবা। ডিসকাস করো দ্য এলিমেন্ট অফ এন্টি রেসিলিজম, তোমার হচ্ছে মানে যে বর্ণবাদের যে বিষয়টা বলছে ইন দ্য পোয়েম অফ লংস্টন হিউজেস। এবং হাউ ডাজ লংস্টন হিউজেস এক্সপোজেস আগলি অ্যাসপেক্ট অফ আমেরিকান লাইফ, give an estimations, মানে estimation মানে কি অনুমান of Langston Hughes as an American poet with reference to the poem you have read। এইভাবে আটটা বিষয় দেওয়া আছে। সো তোমরা একটু দেখে নিবা। আমার মনে হয় যে আমাদের আমেরিকান পোয়েট্রি যতটুকু মানে আইডিয়া দেওয়া দরকার দিতে পারছি। আমি ক্লাস রেকর্ডটা শেষ করে তোমাদের প্রশ্ন নিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। আরো কোনো প্রশ্ন আছে?